শুরু করছি বাংলা বলছে। আজ বাংলা বলছের স্পেশাল এপিসোডে আমরা আলোচনা করব মহাকুম্ভ নিয়ে। অমৃত কুম্ভে ডুব দিলে ধুয়ে মুছে যায় পাপ, দুঃখ, গ্লানি। আর এই ভাবনা নিয়েই কোটি কোটি মানুষ তারা পাড়ি দিচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে, যেখানে ত্রিবেণী সঙ্গমে তারা স্নান করছেন। কিন্তু একের পর এক দুর্ঘটনা তাড়া করে ফিরছে এবারের এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, তাঁবুতে আগুন, কোনো কিছুই বাকি নেই। এবং যাতে সাম্প্রতিকতম সংযোজন নয়াদিল্লির রেল স্টেশনে বিপত্তি এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা। একদিকে যখন এই কুম্ভকে কেন্দ্র করে প্রচারের ঢক্কানিনাদ, এর আয়োজনের রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার প্রয়াস সেটা স্পষ্ট, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, প্রাণহানি, তার দায়িত্ব সম্পর্কে এক অদ্ভুত উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন উঠছে যে যেখানে যোগী আদিত্যনাথরা বুক বাজিয়ে কত কোটি মানুষ স্নান করতে আসছেন তার হিসেব দিচ্ছেন বা অ্যাটলিস্ট হিসেব দাবি করছেন, সেখানে কতজনের মৃত্যু তার সঠিক হিসেব দেওয়া যাচ্ছে না। কেন সেখানে এত বিভ্রান্তি? কুম্ভের জল মাপবে কে? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন অরিত্র দত্ত বণিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন এর পাশাপাশি পার্থ প্রতিম বিশ্বাস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি এবং আরেক রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন এমন তিনজন যারা এই কুম্ভেই তাদের স্বজন হারিয়েছেন। এই রাজ্য থেকে যারা কুম্ভে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস, অমিয় সাহার বাবা প্রদীপ সাহা কালিয়াচক থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজয়গড় থেকে বাসন্তী পোদ্দারের পুত্র সুরজিৎ পোদ্দার। আমি প্রথমেই এই তিন পরিবারকে আমাদের সমবেদনা জানাবো। তারা এই মানসিক অবস্থার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি সত্যিই তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই যে স্বজন হারার বেদনা, যেভাবে পুণ্যের আকাঙ্ক্ষায় কুম্ভে গিয়ে অকালে ঝরে যেতে হয়েছে কারো ছেলে, কারো স্বামী, কারো মাকে, তা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। আমি শুরুতে আরও একবার আমার সমবেদনা জানাবো। শুরুতে আপনাদের দেখাবো যে এই অমৃত কুম্ভে ডুব দিয়ে পাপ স্খলন এবং স্বর্গ প্রাপ্তির ধারণায় বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষ কুম্ভ স্নানে যান। আর সেই কুম্ভই, মহাকুম্ভই যেন এবার হয়ে উঠল মৃত্যু কুম্ভ। পরের পর অগ্নিকাণ্ড, পদপিষ্ট হওয়ার ঘটনা, মৃত্যু। কুম্ভ বিভীষিকার দায় কার? দেখুন। প্রচলিত ধারণা অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে মোক্ষ লাভ সম্ভব। অমৃত কুম্ভে ডুব দিলে ধুয়ে মুছে যায় পাপ, দুঃখ, গ্লানি, স্বর্গ প্রাপ্তি হয় মৃত্যুর পর। যুগের পর যুগ সেই ধারণা বয়ে চলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এবার সেই সঙ্গে বিপুল আগ্রহ ও হুজুগ জুড়েছে মহাকুম্ভ। অমৃত স্নানের জন্য কোটি কোটি পুণ্যার্থীর সমাগম। মেলা শুরুর প্রথম দিনই প্রায় ৬০ লক্ষ মানুষ সঙ্গমস্থলে স্নান করেছেন বলে জানানো হয়েছিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই বিশেষত শাহী স্নানে কোটি কোটি মানুষের হাজিরার খতিয়ান দিয়েছে মেলা কর্তৃপক্ষ। এই ব্যাপক জনস্রোত সামাল দেওয়ার মতো ব্যবস্থাপনা কি আদৌ ছিল বা রয়েছে প্রয়াগে? যত দিন যাচ্ছে ততই চরম আকার ধারণ করছে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, প্রাণহানি। এবার কুম্ভের শুরু থেকেই মৃত্যু মিছিল। 19শে জানুয়ারি মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু তাঁবু। 29শে জানুয়ারি
শাহী স্নানের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু, সরকারি মতে মৃত 30, আহত 90। 30শে জানুয়ারি ফের আগুনে পুড়ল কুম্ভের আখড়া। 3রা ফেব্রুয়ারি তুমুল বিশৃঙ্খলায় আহত 6 পুণ্যার্থী। 10 ফেব্রুয়ারি বিহারের মধুবনী স্টেশনে সেনানী এক্সপ্রেসে কাচের জানলা ভেঙে ট্রেনে ওঠার চেষ্টা কুম্ভ পুণ্যার্থীদের। 15ই ফেব্রুয়ারি মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 10 কুম্ভযাত্রীর মৃত্যু। 16ই ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, আহত 20-র বেশি। 17ই ফেব্রুয়ারি ফের আগুন মহাকুম্ভে। পরের পর দুর্ঘটনা, মৃত্যু, হাহাকার। মহামানবের মিলনস্থল মহাকুম্ভ যেন আস্ত বিভীষিকা। কুম্ভের ঐতিহ্য মাটিতে মিশিয়ে দেওয়ার এই কলঙ্ক কার? গোড়া থেকেই কুম্ভ মেলাকে হাতিয়ার করে ভোট টানার অঙ্ক কষা চলছিল। হিন্দুত্ববাদের জিগির জোরালো করে তোলার মরিয়া প্রয়াস। কুম্ভ তুমি কার? সেই দড়ি টানাটানিও চলেছে মোদী যোগী শিবিরের। গোটা মন্ত্রিসভা নিয়ে স্নান সেরে কুম্ভতেই মন্ত্রিসভার বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী যোগী। পাল্টা দফায় দফায় কুম্ভ স্নান সেরেছেন মোদী, শাহ, রাজনাথরা। বিজেপি নেতাদের ভিআইপি নিরাপত্তা জোরদার করতে গিয়ে সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অন্য বিরোধীরা। कुंभ मेला में धूमधाम से दिखा रहे थे, वहां पे स्टैम्पीड हुआ, लोग मरे। आज तक देश को नहीं बता रहे यहां कितने लोग मरे। कुंभ और प्रयागराज वो स्थान नहीं है जहां पर राजनीति और राजनीतिक कार्यक्रम और फैसले लिए जाएं। कैबिनेट ही पॉलिटिकल है सर। कल जो ज्वाइंट पार्लियामेंट और कुंभ के स्थान पर कैबिनेट करना ये पॉलिटिकल है और पॉलिटिकल संदेश देना चाहते हैं हम लोग। কুম্ভে বিশ্বমানের ব্যবস্থাপনার ব্যবসায়িক প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। তা ছিল সোনার পাথর বাটি, মত রাজনৈতিক মহলের একাংশের। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়ে মোদী ও যোগী প্রশাসনকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। হেমরচিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের? কটা লাশ কাটা ঘর ভরে উঠলে আলাদা হবে ধর্ম আর ধর্মের রাজনীতি? साथियों, इंडी एलायंस वाले लोग बार बार जानबूझकर हिंदू धर्म का अपमान करते हैं। हिंदू धर्म के खिलाफ इनका हर बयान बहुत सोचा समझा हुआ होता है। ভোটের ময়দানে বিজেপির অস্ত্র হিন্দুত্ববাদ। সেই বিজেপির রাজত্বেই হিন্দুদের উৎসবে হিন্দুদের মৃত্যু মিছিল। তবে কি বিজেপির হাতেই হিন্দুরা খতরে মে হ্যায়? কলকাতা টিভি। আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে এমন 3 জন রয়েছেন যারা তাদের স্বজনকে হারিয়েছেন এই কুম্ভে। কুম্ভ মেলায় গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার বিজয়গড়ের প্রৌঢ়া বাসন্তী পোদ্দারের। সে বাসন্তীর সন্তান, তার পুত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিনোদ রুইদাসের স্ত্রী শর্মিলা রুইদাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিয় সাহার বাবা প্রদীপ সাহা। আমি অমিয় বাবুর কাছেই আসি। আমি বুঝতে পারছি যে এরকম একটা সন্তান শোক, অকালে সন্তানকে হারানো, এবং যেখানে মহাকুম্ভে যেখানে পুণ্য লাভের আশায় গেছেন, সেখান থেকে যখন এই খবর পেলেন, এই ঘটনার দায় কার? আপনি কাকে দায়ী মনে করেন?
প্রদীপবাবু শুনতে পাচ্ছেন? প্রদীপবাবু সম্ভবত শুনতে পাচ্ছেন না। আমি বাসন্তী পোদ্দারের পুত্রের কাছে আসি, সুরজিৎ পোদ্দারের কাছে। সুরজিৎ বাবু, যেভাবে মাকে হারিয়েছেন, কাকে দায়ী করেন? ওখানকার প্রশাসনকে, কারণ ওখানে যদি একটু সিস্টেমটাই যদি একটু ভালো থাকতো তাহলে হয়তো এটা হতো না। যেই টাইমের মধ্যে আমরা ছিলাম ওখানের মধ্যে, তখন সেই টাইমের মধ্যে কোনো পুলিশ ছিল না, কোনো ভলেন্টিয়ার ছিল না, কেউই ছিল না সেই টাইমটা। আপনি সেখানে ছিলেন? তাহলে এরকম ভাবে মাকে হারাতে হতো না। আপনি সেখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, আমি, আমার দিদি। ওই মুহূর্তে কি ঘটেছিল যে মা আলাদা হয়ে গেলেন? মানে কি বিভীষিকাময়, কি ভয়াবহ যে মাকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে গেছেন পুণ্য লাভের আশায়, সেখান থেকে ফিরতে হচ্ছে মায়ের দেহ নিয়ে। এর থেকে মর্মান্তিক তো কিছু হতে পারে না। ওই সময়টা কি কতটা ভয়াবহ ছিল যে আপনি বলছেন যে প্রশাসনিক অব্যবস্থার কথা, একটু আমাদের বলবেন প্লিজ ডিটেলে? যদি মোটামুটি আমরা যেভাবে পড়েছিলাম 45 মিনিটের মতন তো আমি, দিদি, মা একইভাবে পড়ে রয়েছি। আমাদেরকে তো সাধারণ কোনো একটা মানে 3 জন ছেলে এসে আমাদের তুলেছিল। যদি না তুলতে হচ্ছে আমরা ওইভাবে আরও হয়তো পড়ে থাকতাম। তারও আধা ঘন্টা পরে 2:30 আড়াইটা নাগাদ হয়তো ওখান থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘন্টা 1.5-2 পরে সব কিছু হয়েছে। যদি একটু আগে কিছু ব্যবস্থা হতো তাও হয়তো মাকে একটু বাঁচানো অবস্থা দেখতে পেতাম আমরা। হঠাৎ করে প্রবল ভিড়ের চাপ শুরু হলো। ওখানে মাইকে অ্যানাউন্স করছিল সাইসান চালু হচ্ছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। তার জন্য ঘটনাটা বেশি হয়ে গেছে এরকম। ওখান দিয়ে যদি মাইকে অ্যানাউন্স করে যদি না বলতো পুলিশরা বা যারা ছিল, তাহলে হয়তো এরকম কিছুই হতো না। আমি বুঝতে পারছি। আমি একটু শর্মিলা রুইদাসের কাছে যাব। শর্মিলা, আপনি কাকে দায়ী করেন? আমি কাকে দায়ী করি? আমি কুম্ভ মেলায় যে আমার স্বামী গিয়েছিল চান করতে, সে চান করবো বলে বাড়ি থেকে বেরিয়েছিল 27 তারিখে। 27 তারিখে বেরিয়েছিল, 28 তারিখে ওরা ঘুরেছে বানারসে, ওখানে ঘুরেছে। 29 তারিখে রাত 11টার সময় পৌঁছেছে। সেখানে যে চান করেছে, বলে চান করতে যাব, ভিড়ের মধ্যে ওই অ্যালাউন্সিং করেছিল, যখন ওরা ভিড় ছিল অ্যালাউন্স করেছিল তখন ওনারা আলাদা হয়ে গেছিল। ওনাকে ফেলে মানে ভিড়ের মধ্যে আলাদা হয়ে গেছিল। আমার ভাই ছিল, ভাইয়ের বন্ধু ছিল, বিষ্ণু রুইদাস ছিল, আর বিনোদ রুইদাস ছিল, প্রেম ছিল। 3 জনে আমার মধ্যে আলাদা হয়ে গেছিল। সেখানে ঠেলা ঠেলিতে হয়তো আমার স্বামী পড়ে গেছিল। উঠাবার চেষ্টা তো করেইনি, পা দিয়ে আমার স্বামীর জীবনটা চলে গেছে। আমার ভাই অনেক খুঁজেছে। ভোরবেলায় 4টার সময় ঘটনা হয়েছে। ওই ঘটনার সময় আমার ভাই খুঁজে ওনাকে খুঁজে পায়নি। তারপর আমাকে ফোন করে বাড়িতে, আমি ছিলাম বাড়িতে, আমি তো যাইনি কুম্ভমেলা, আমি বাড়িতে ছিলাম। তখন ফোন করলো, বলছে দিদি জামাইবাবুকে খুঁজে পাইছি না। তা আমি বলি ওখানে পুলিশ প্রশাসনকে সবকে জানা, খুঁজে বার করার চেষ্টা। পুলিশকে জানাইছে আর করেছে, তো কোনো ইয়ে করে নাই। তারপরে 22 নম্বর ঘাটে বলেছে যাও তোমরা চলে যাও হসপিটালে। সেখানে যে খোঁজ করে, সেখানে আমার স্বামীর লাশ ছিল পড়ে। তো লাশটা এমন পড়েছিল, সেখানে একটা লাশ তো নয়, অনেক লাশ পড়েছিল। সেখানে উনি খুঁজে বার করেছে আমার ভাই, দিয়ে একটা অ্যাম্বুলেন্সে পুলিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। না কোনো ডেড বডির ইয়েও দেয়নি, একটা চিঠিও দেয়নি, একটা কাগজও দেয়নি, কিছু দেয়নি। এমনকি ডেথ সার্টিফিকেট আর কিছু দিবার প্রয়োজন মনে করেনি। আমি বুঝতে পারছি। আমি আসবো আবারও আপনার কাছে। আপনি যেটা বললেন যে একই রকম, মানে এতটাই অব্যবস্থা, এতটাই দায়িত্বহীনতা। বাসন্তী পোদ্দারের ক্ষেত্রেও যেটা হয়েছে যে নথি, সেই নথি ছিল না। এই যে এক তো মাকে হারিয়েছেন, আমি এখানে একটু
আবারও আসবো সুরজিতের কাছে। এক তো মাকে হারিয়েছেন, তারপর তার পরের যে হ্যারাসমেন্ট, এবং এক্ষেত্রে পোস্টমর্টম থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে একদম প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেগুলো নিয়েও তো চূড়ান্ত একটা অব্যবস্থা হয়েছে। সুরজিৎ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, বলুন। হ্যাঁ, এই যে এক তো হচ্ছে মাকে ওইভাবে হারিয়েছে, হ্যালো, বলুন। এবং তারপরেও যেগুলো, অর্থাৎ এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পর তারপরের যে বিষয়গুলো থাকে, পোস্টমর্টম থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে অন্য যাবতীয় যে বিষয়গুলো থাকে, সেগুলোর ক্ষেত্রেও তো চূড়ান্ত অব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে আপনাদের, চূড়ান্ত ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছিল। একদম একদম, আমার তো কোনো কিছুই মানে নলেজই ছিল না কি হবে না হবে। আমাকে বললো আপনি নিয়ে যান, ওখান থেকে একটা কনস্টেবল পাঠিয়েছে, আর কোনো কাগজপত্রের জন্য আমি বলেছিলাম ডেথ সার্টিফিকেট তো দেবেন, মাকে নিয়ে যাবো যে। তারপরে ওখানকার একটা ডাক্তার আমাকে একটা যে ছবি তুলতে দিয়েছিল, ওই ছবিটাই আমি একমাত্র পেয়েছিলাম ওই মেডিকেল কলেজের। আদার্স আমাকে কোনো কিছু ডকুমেন্ট বা কোনো কিছু দেয়নি, আর বলেছিল আমাকে 7 থেকে 10 দিনের মধ্যে সব রিপোর্ট আপনি পেয়ে যাবেন, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু। আর ওখানে আসার পরে এখনো পর্যন্ত আমার মায়ের এটা 20 দিন হতে গেল, 18-20 দিন হতে গেল, এখনো পর্যন্ত আমি কিছু পাইনি। তার মধ্যে আমাদের এখানকার প্রশাসন যে হিসাবে আমাকে মানে করেছে, আমাদের এখানে 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস আর পাড়ার সবাই রয়েছে, যে হিসাবে আমাকে সাপোর্ট করেছে, ওনারা যদি না থাকতো হয়তো আমি কি করতাম আমি নিজেও জানি না। ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ বলবো আমাকে এতভাবে সাপোর্ট করার জন্য। আর আমার তো কোনো কিছু মানে কিছুই জানা ছিল না এখানে আসলে কি হবে। বাইরের স্টেট থেকে আমি মাকে নিয়ে এসেছি 27 ঘন্টা জার্নি করে, তারপরে কি কি নিয়ম কানুন সবই আমার মানে কি কিছুই জানা নেই। তারা থেকে দায়িত্ব নিয়ে আমাকে সবকিছু করেছে। আমি এখানেই আসবো, আমি বাকি যে স্পিকাররা রয়েছেন আমাদের সঙ্গে তাদের কাছে আসবো, কারণ নিঃসন্দেহে এই মহাকুম্ভকে কেন্দ্র করে যে জনসমাগম, সেই জনসমাগম তাকে যতটা তাই নিয়ে হাইপ তোলা হয়েছে, যতটা তাকে নিয়ে ঢক্কা নিনাদ করা হয়েছে, যতটা প্রচার করা হয়েছে, সেখানে যে লক্ষ লক্ষ মানুষ যাবেন, তাদের যে মৌলিক স্বাচ্ছন্দ্য এবং অধিকারের জায়গাটা এবং সুরক্ষার জায়গাটা, সেটা ততটা গুরুত্ব দিয়ে কি সুনিশ্চিত করা হয়েছে? নাহলে কত কোটির স্নান সেই তথ্য দেওয়া যায়, কিন্তু মৃতের সংখ্যায় এত বিভ্রান্তি থেকে যায় কেন? আমি একটা ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গ নিয়েই ফিরব, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরিলাম বিরতির পর। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন রেলওয়ের প্রাক্তন সিপিআরও নিখিল চক্রবর্তী। আমি তার কাছেও যাব, নিখিলবাবুর কাছেও যাব, আমি নীলাদ্রিবাবুর কাছে আসি। নীলাদ্রিবাবু, যেভাবে মহাকুম্ভকে নিয়ে এতটাই প্রচার হয়েছে যে স্বয়ং অমিত শাহকে বার্তা দিতে হয়েছে যে মহাকুম্ভ কারো একার কৃতিত্ব নয়, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে এত প্রাণহানি হচ্ছে, একের পর এক ইনসিডেন্ট হচ্ছে, তখন একটা অদ্ভুত উদাসীনতা, একটা অদ্ভুত নৈঃশব্দ, এর দায়টা নিতে হবে না? দেখুন, ধর্ম ভারতবর্ষের প্রাণ শক্তি, এবং ধর্মের সাথে ব্যবসার একটা গভীর সংযোগ আছে ভারতবর্ষে, সেটা দুর্গাপুজো হোক কি মহাকুম্ভ হোক। এবার মহাকুম্ভে 50 কোটির বেশি মানুষ সমবেত হয়েছে পুণ্য লাভের আশায়। কজন প্রাণ হারিয়েছেন একটু বলুন? কজন প্রাণ হারিয়েছেন বলুন আপনি বলুন, কত শতাংশ? আপনি তো আপনি মৃত্যুটাকে আপনি শতাংশের হিসেবে দেখেন। নীলাদ্রি বাবু একজন, সরি আই এম সরি টু সে, নীলাদ্রি বাবু আই এম সরি টু সে, একটা প্রাণের দাম কিন্তু এটা কিন্তু শেয়ার মার্কেট নয় যে শতাংশের হিসেবে হবে। একটা প্রাণের দাম বিচার করা যায় না, মূল্য নির্ধারণ করা যায় না। আমি দুঃখিত, আমি একটাই আমি স্বস্তি বোধ করছি যে অ্যাটলিস্ট যখন আপনি এই কথাটা বলছেন, তখন আমাদের সঙ্গে অনলাইনে বাসন্তী পোদ্দারের ছেলে বা বিনোদিনী দাসের স্ত্রী নেই। একজন স্বজন হারানো, সেটা পার্সেন্টেজের হিসেবে হয় না, 100 বার হয় না, হয় না তো। আপনি কত শতাংশ, 50 কোটির মধ্যে কত
হ্যাঁ, কিন্তু আপনারা যখন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দু ভাবাগে আঘাত দিচ্ছেন, তখন এই প্রশ্নটা করতেই হয়। নিশ্চয়ই যারা মারা গেছে অত্যন্ত দুঃখজনক, সেটা প্রশাসনিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে। বাসন্তী পোদ্দার হিন্দু কেন কেন 100 বার মধ্যে এই বিষয় আসছে, হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, কিন্তু এত বড় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, মানুষের প্রশ্ন। আমি তুলিনি। না না, আমি বলছি মহাকুম্ভ হচ্ছে হিন্দুদের একটি উৎসব, কারণ হচ্ছে আপনারা হিন্দু ভাবাবেগে আঘাত দিচ্ছেন। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, নিশ্চয়ই মৃত্যু, যে কোনো মৃত্যু মানুষের দুঃখজনক, মানুষের প্রাণে দাম থাকবে না, সেটা নিয়ে প্রশ্ন থাকবে না। সেটা নিয়ে প্রশ্ন থাকলে আপনি বলবেন আপনি ধর্ম দেখাবেন, আপনি সমস্ত ধর্মে, হিন্দু ধর্মে ঠিক আপনি নিয়ে বলছেন। আচ্ছা, আমি একেবারেই নিইনি, আমি বলছি আপনারা তো বলছেন মৃত্যুকুম্ভ, কিন্তু মানুষের উৎসাহে মহাকুম্ভে যোগদান করা, পুণ্য লাভের যে উৎসাহ ভারতবর্ষের মানুষের মধ্যে, সেই উৎসাহে তাদের নিরাপত্তা নিশ্চিত করে 100 বার প্রশাসনিক ব্যর্থতা, বারবার বলছি, 100 বার বলছি। আপনি পার্সেন্টেজের হিসেবে গেলেন তো, পার্সেন্টেজের হিসেবে যখন রাজ্যে কেউ যান তখন ক্ষমা চেয়ে নিয়ে এই কথাই বলছি। আপনারা মৃত্যুকুম্ভ বলছেন, গঙ্গাসাগরের ক্ষেত্রে কত পার্সেন্ট হলে আপনারা এতক্ষণে রাস্তা নেমে পড়তেন? বলুন, পার্সেন্টেজই বলুন। আমি আমার সমস্ত সংবেদনশীলতাকে তাকে তুলে রাখলাম। ঠিক আছে, আমি ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, গঙ্গাসাগরের ক্ষেত্রে কত পার্সেন্টেজ, কত পার্সেন্ট, সেটা আপনাদের কাছে বেঞ্চমার্ক। রাজ্যে যখন বিরোধীরা আক্রান্ত হন, মহিলারা আক্রান্ত হন, পার্সেন্টেজের কথা কারা বলেন? কত শতাংশ মানুষের মধ্যে কজন মারা গেছেন? আপনাদের ভাষায় কথা বলছি। পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে অসংখ্য বাংলা বলছে, হয়েছে, ভবিষ্যতেও হবে। কত পার্সেন্ট কে বলেন? মহাকুম্ভ নিয়ে আমি বলছি প্রতিটা মৃত্যু দুঃখজনক, কিন্তু আপনি কখনোই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দু ভাবাবেগে আঘাত দিতে পারেন না। এটা সমস্ত ভারতের ভাবাবেগে আপনারা আঘাত দিচ্ছেন, শুধু হিন্দু ধর্মের। আমি আসবো আপনার কাছে, আমি একটু তার আগে দেখাবো নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার নেপথ্যে রেলের ভুল ঘোষণা। গত শনিবার রাতের ঘটনায় 18 জনের প্রাণহানি ঘটে। প্ল্যাটফর্ম নিয়ে ঘোষণার ভুল ছিল না বলে দাবি করেছিল রেল। তাদের সেই দাবি নস্যাৎ করে প্ল্যাটফর্ম বদল সংক্রান্ত ঘোষণার বিভ্রান্তিকেই দুর্ঘটনার জন্য দায়ী করল আরপিএফ। দেখুন, প্রয়াগরাজে কুম্ভ অভিমুখী পুণ্যার্থীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে রেলের দাবি উড়িয়ে দিল আরপিএফ এর তদন্ত রিপোর্ট। গত শনিবার রাত 8:45 ঘোষণা করা হয় নয়াদিল্লির 12 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজমুখী কুম্ভ স্পেশাল ট্রেন আসছে, কিন্তু কিছু সময় পরে ট্রেনটি 16 নম্বর প্ল্যাটফর্মে আসছে বলে জানানো হয়। এই সময় 14 নম্বর প্ল্যাটফর্মে মগধ এক্সপ্রেস দাঁড়িয়েছিল, আর 15 নম্বরে ছিল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। অন্যদিকে 14 নম্বরে প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষমান বিপুল সংখ্যক মানুষ। কুম্ভ স্পেশাল ট্রেন আসার কথা ঘোষণার পরেই যাত্রীদের একাংশ দুটি ওভারব্রিজ ধরে প্ল্যাটফর্ম বদলের চেষ্টা করতেই শুরু হয় বিপত্তি। হুড়োহুড়িতে অনেকেই পড়ে যান, তাদের মারিয়েই দৌড়াদৌড়ি শুরু করে দেয় অন্য যাত্রীরা। আরপিএফ এর রিপোর্টে এই ঘোষণাকে দুর্ঘটনার উৎস বলে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। যদিও রেলের তরফে এর আগে দাবি করা হয় রেলের ঘোষণা যথাযথ ছিল, অর্থাৎ রেল কর্তৃপক্ষের দাবি উড়িয়ে আরপিএফ সেই ঘোষণা বিভ্রান্তিকেই দায়ী করা হয় তাদের রিপোর্টে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানান, রেলের বিভিন্ন বিভাগকে রিপোর্ট দিতে বলা হয়েছে, তারই অন্যতম আরপিএফ এর ওই রিপোর্ট। সব রিপোর্ট হাতে এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ। কলকাতা টিভি। নিখিল বাবুর কাছে আসি শুরুতে। নিখিল বাবু, যেভাবে আমরা নয়াদিল্লি স্টেশনের মতো একটা হাই প্রোফাইল স্টেশন, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা দেখলাম, কোথাও কি মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হয়নি? রেল এর দায় অস্বীকার করতে পারে? দেখুন, প্রথমে আমি শুধু এই ঘটনায় নয়, কুম্ভ মেলাতে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবার আর স্বজন বন্ধু যারা আছে তাদের সবার জন্য আমার সমবেদনা বা শোক প্রকাশ করছি। কারণ কোনোদিন কোনো মৃত্যু যন্ত্রণা ছাড়া বা শোক ছাড়া অন্য কোনো কিছু বহন করতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনা যেটা ঘটেছে দিল্লি স্টেশনে,
এটা তো যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই বলবে যে এটা কাম্য নয়, এটা হওয়া উচিত ছিল না, নিঃসন্দেহে। এবার প্রশ্ন আসছে যে এরকম দুর্ঘটনা কেন ঘটলো। আমরা দুর্ঘটনা যে কোনো ক্ষেত্রেই বলুন না কেন, যে দুর্ঘটনা ঘটে তারপরে আমরা তদন্ত করি, পোস্টমর্টেম রিপোর্ট হয়, আমরা জানতে চেষ্টা করি কি কারণে হয়েছে, সেখান থেকে রিমেডিয়াল মেজার নেবার চেষ্টা করি। এখন রেলের তো বিভিন্ন ডিপার্টমেন্ট, আপনারা হয়তো জানবেন যে রেল চালাতে গেলে, যে কোনো একটা ট্রেন চালাতে গেলে নিঃশব্দে হাজার হাজার লোকের কোঅর্ডিনেশনটা কাজ করে। সে কাজ করারও একটা সব ক্ষেত্রে একটা লিমিট থাকে, ক্যাপাসিটি লিমিট বলুন বা আপনার পাওয়ার বা রিসোর্সের লিমিট বলুন, যাই বলুন। যখন সবকিছু সেই লিমিটের মধ্যে, রিসোর্সের মধ্যে বলুন বা ক্যাপাসিটির মধ্যে বলুন থাকে, তখন দুর্ঘটনাগুলো ঘটে না বলেই আমার ধারণা। আমি যেমন কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন ধরুন আমাদের ইস্টার্ন রেলেই যশোদী এবং সুলতানগঞ্জে আমরা যখন শ্রাবণী মেলা করি তখন এরকম প্রচুর ভিড় হয়। আমরা আমাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে তার জন্য আগে থেকে মোটামুটি ভাবে আমরা তৈরি থাকি যে যদি পার ডে এত প্যাসেঞ্জার হয় তাহলে কিভাবে এগোবো, পার ডে এত প্যাসেঞ্জার হলে কিভাবে এগোবো, একটা মাস্টার প্ল্যান আগে থেকে তৈরি করা থাকে। নট নেসেসারি যে সেটা সবসময়ের জন্য সেটা কাজ করবে। অনেক সময় হয় কি দেখা যায় সেটা থেকে আমাদের ধারণাটাকে ভ্রান্ত প্রমাণ করে অনেক বেশি প্যাসেঞ্জার হয়েছে, তখন সেটা যতক্ষণ পর্যন্ত লিমিটেশনের মধ্যে থাকে সেটাকে ট্যাকেল করাটা সম্ভব হয়। এক্সেসিভ রাশ হয়ে গেলে বা এক্সেসিভ লিমিট ক্রস করে গেলে তখন সামলানো একটু কঠিন। সেটা শুধু আমি আসবো এখানে আপনার কাছে আসবো নিখিল বাবু, এক সেকেন্ড আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জি। আমি আশিস দার কাছে আসবো। আশিস দা, যদি আমরা দেখি যে রেল হচ্ছে আমাদের দেশের লাইফ লাইন, কোটি কোটি মানুষ এই রেলের উপর নির্ভরশীল। সেই রেল নিয়ে সাম্প্রতিক অতীতে যা যা হচ্ছে, একের পর এক রেল দুর্ঘটনা, যেখানে দাঁড়িয়ে মানুষের জীবনের দাম কতটা রয়েছে সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। তারপরেও অশ্বিনী বৈষ্ণব সমহিমায় বহাল রয়েছেন এবং রেল যে আসলে গুরুত্বের তালিকায় পেছনের সারিতে, সেটা তো এতেই বোঝা যায় যে আগে পৃথক রেল বাজেট ছিল, কয়েক বছর হল পৃথক রেল বাজেট, সেটা উঠে গেছে। এই বছরই বাজেটে রেলের জন্য কোন খাতে কত বরাদ্দ, সেখানে যাত্রী সুরক্ষা প্রায়োরিটি লিস্টে ঠিক কোথায় সেটা সম্পর্কে আমার কাছে অন্তত কোনো তথ্য নেই, আমি নিশ্চিত আপনার কাছেও নেই। দেখুন মৌপিয়া, আপনি যা বলেছেন খুবই ঠিক বলেছেন। আমি কথাটাকে এভাবে প্রকাশ করতে চাই যে রেল কোম্পানির বা রেলের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আপনি যদি খোঁজ নেন, এই শিয়ালদা হাওড়া স্টেশনে খোঁজ নেন, লোকাল ট্রেনগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লেটে আসে, 2 ঘন্টা 3 ঘন্টা করে লেটে যায়। অসংখ্য সাধারণ মানুষ মানে কান্নাকাটি করার মতো অবস্থা। কিন্তু রেল কোম্পানির খরচ এবং বরাদ্দর মূল লক্ষ্যটা হচ্ছে বন্দে ভারত ধরনের ট্রেনের। এই দেখবেন 2-1 দিন ধরে আবার কাগজে বেরোচ্ছে, নয়াদিল্লি থেকে জম্মু কাটরা বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইত্যাদি। অর্থাৎ রেলে সাধারণ যাত্রীদের সুবিধা করা, সময়ানুবর্তিতা বজায় রাখা, তাদের জন্য আরেকটু ইজিলি যাতে তারা যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থা করার বদলে একটু ঝা চকচকে সেমি সুপারফাস্ট, সুপারফাস্ট এই ধরনের ট্রেন, এবং সেটাকে একটু বিশ্বের মঞ্চে বিজ্ঞাপন করা যে আচ্ছা জাপানে যদি চলে, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি চলে, ভারতেও চলে। এই যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটার জন্যই আমরা দেখছি শুধু নিউ দিল্লি স্টেশনের কথা, স্ট্যাম্পেডের কথা তো নয়, সেখানে আমি আসবো আশিস দা আপনার কাছে। আমি এখানে একটু আসবো অরিত্রর কাছে। অরিত্র, দেখুন এডিটর স্যার যেটা বলছিলেন তার সাথে আমি একটু সাবস্টেন্সিয়েট করে দিচ্ছি যে কারণে ট্রেনগুলো শিয়ালদা হাওড়াতে এত দেরি করে চলছে তার মূল কারণ হচ্ছে 300 থেকে 350 পাইলট এবং গার্ডের পোস্ট ফাঁকা। দীর্ঘদিন ধরে সেখানে হায়ারিং ঠিকভাবে হচ্ছে না, এবং যেই কারণে যেটা হয়, ধরুন শান্তিপুর থেকে শান্তিপুর লোকাল নিয়ে একজন পাইলট এলেন, তিনি কোনো রকমে ফ্রেশ হয়েছেন কি হননি, সঙ্গে সঙ্গে তাকে পরের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হচ্ছে, যাও তুমি নৈহাটি বা রানাঘাটের ট্রেনটা নিয়ে বেরিয়ে যাও। আমার কাছে অরিত্র সিম্পল প্রশ্ন হচ্ছে যে
ধরো একটা এত বড় একটা ইভেন্ট, যে ইভেন্টে যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন, কোটি কোটি মানুষ যাচ্ছেন, সেটা নিজেরাই যখন বলা হচ্ছে তার অনুযায়ী যে বন্দোবস্ত সেটা তো থাকবে। আমরা তো গঙ্গাসাগর থেকে শুরু করে তারকেশ্বর, একটুকে শ্রাবণী মেলার কথা বলছিলেন নিখিলবাবু, সেক্ষেত্রে তো আমরা দেখি, এবং সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রীও ছিলেন, বিভিন্ন সময় যে কোঅর্ডিনেশনটা তো খুব জরুরি। দেখুন, দুটো ট্রিভিয়া বললে আপনি আইডিয়াটা সমৃদ্ধ হবে আপনার। প্রথম জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা একটি ম্যানমেড ডিজাস্টার। কেন এই শব্দটা ব্যবহার করছি তার কারণ হচ্ছে এই যে বলা হচ্ছে এত লোক এসছে ইত্যাদি হচ্ছে, এটা কি এত প্রেডিকশন করা যায়? অ্যাবসলিউটলি সম্ভব। একজন আইএএস ডক্টর দিব্যা এস আইয়ার এই নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কাছে পুরস্কারও পেয়েছিলেন শবরীমালাটা সুন্দর করে ম্যানেজ করার জন্য। মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের যে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর, তার চেয়ারপারসনের নাম অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। এবং এই ndma.gov.in ওয়েবসাইটে গেলে আপনি একটা 95 পাতার ডিরেক্ট গাইডলাইন পেয়ে যাবেন, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে এই ধরনের একটা লার্জ ক্রাউডকে ম্যানেজ করবার জন্য কি কি প্রোটোকল মানা হয়। আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে জায়গা থেকে, দুটো জায়গাতে একটা কমন জিনিস আপনি হয়তো বললেই আপনি খেয়াল করবেন, যে প্রত্যেকেই বলছে যে হঠাৎ করে শাহী স্নান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যান বলে একটা অ্যানাউন্সমেন্ট শুরু হলো। এবং নয়াদিল্লির রেল স্টেশনের ক্ষেত্রেও কিন্তু এই যে প্ল্যাটফর্ম বদলের ঘোষণা, সেটা একদম লাস্ট মোমেন্ট। এই যে একটা লার্জ ক্রাউড, যারা এদের এই ধরনের ক্রাউডের সাইকোলজিটা হচ্ছে, এরা যেহেতু কোনো একটা ধরো একটা হলিস্টিক কোনো একটা জিনিস আমি অ্যাচিভ করতে যাচ্ছি, সেই দিকে যেহেতু আমার একটা গোল থাকে, ফলে র্যাশনালিটি সেই সময় থাকে না। ফলে এই সময় একটা ইউনিডিরেকশনাল মুভমেন্টের মধ্যে থাকার সময় যদি হঠাৎ করে একটা ভুল অ্যানাউন্সমেন্ট আমার কাছে চলে আসে, এবং কতটা উদাসীন রেল দপ্তর হতে পারে আপনি ভাবুন। রেলের ডিএসপি না ডিসিপি নিজে বলছেন যে আমাদের কাছে এই তথ্যটা ছিল যে 1,500 জেনারেল টিকিট বিক্রি হয়েছে সেই সময়। এবার এই যে ভিড়টা, এটা তো হঠাৎ করে মাটি থেকে গজিয়ে ওঠেনি বা আকাশ থেকে টপ করে পড়েনি, আস্তে 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 ওখানে স্টেশনে ভিড় হচ্ছে, টিকিট ক্রমাগত বিক্রি হতে থাকছে। যখন আমি দেখছি দুখানা ট্রেন ইনক্লুডিং রাজধানী এক্সপ্রেস ম্যাসিভ ডিলেতে আছে, আরও কতগুলি ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই সময় যখন ঠিক করে ভিড়টা বাড়ছে, 1,500 টিকিট বিক্রি হচ্ছে, তখন রেল অ্যাডিশনাল কোনো সিকিউরিটি নেবে না। আমি এখানে একটুখানি পার্থপ্রতিমদার কাছে আসি। পার্থপ্রতিমদার, সার্বিকভাবে যদি আমরা দেখি যে এত বড়, এত চর্চিত একটা সমাগম, জনসমাগম, সেখানে একদিকে রেল স্টেশনে সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনা, মৌনী অমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনা, এবং সেখানে বিভিন্ন যে তথ্য উঠে আসে যেটা প্রাথমিকভাবে সামনেই আসেনি, যে ওই দিনই কিছু মানুষ তারা এসে বলেন যে আরেকটা স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে, তাঁবুতে আগুন একাধিকবার, সব মিলিয়ে যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে সত্যি কি ফাঁকফোকর না থাকলে এটা সম্ভব? একদমই মৌপিয়া, আমি এই কারণেই বলতে চাই যে প্রথমত এদেশের কুম্ভ মেলা হচ্ছে আমাদের জাতীয় উৎসবের মতো প্রায়। ফলে এই উৎসবকে কেন্দ্র করে যত মানুষ সেখানে যাবেন ঠিক করেছিলেন, এবং তার সাথে সরকারি ডাক ছিল, ডবল ইঞ্জিন সরকারের ডাক, যে হাইপ তারা তৈরি করেছিলেন, যে এই যে 50 কোটি মানুষ যদি সত্যি মেলায় পৌঁছায়, তাহলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলা অবধি পৌঁছানোর জন্য পরিবহন পরিকাঠামোর যে পরিকল্পনা, এবং 2 মেলা প্রাঙ্গণে পৌঁছানোর পর তারা নির্বিঘ্নে স্নান করে বাড়ি ফিরে যাবেন যে যার, তার পরিকল্পনা, এই দুটো ক্ষেত্রেই হচ্ছে যে প্রচুর গ্যাপ অ্যান্ড ল্যাপসেস অ্যান্ড ব্যবস্থাপনার ব্যর্থতা আছে। এবং এই কারণে বলছি যে বারবার যে কথাটা উঠে আসছে যে কোনো আপনি মেলা থেকে শুরু করে সিনেমা হল, ক্রিকেট স্টেডিয়াম, সব জায়গাতেই ভিড়ের যে কোনো জায়গায় পরিকাঠামোর ধারণ ক্ষমতাটা বুঝে লোক কত আসবে বা বেরোবে কিভাবে, তার একটা হিসেব নিকেশ হয়। এটা খুব রকেট সায়েন্স নয়। এবার তো আমি শুনছিলাম যে এবারের বিশ্বের সবচেয়ে বড় মেলা, বিশ্বমানের মেলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড হবে। ফলে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল যদি ছোটফোটাও হয়ে থাকে, তার প্রথম কাজ হচ্ছে যে কোনো মুহূর্তে ভিড়ের ঘনত্ব যে কোনো সময় কন্ট্রোল রুমে বসে মাপা যায়। ফলে রাত 2টোর সময় হঠাৎ করে প্রচুর ভিড় হলো, বা নয়াদিল্লি রেল স্টেশনের ট্রেনটা ছাড়ার আগে হঠাৎ প্রচন্ড বিস্ফোরণ হয়েছে ভিড়ে, এরকম কখনো হয় না। ফলে এই ভিড় উত্তরোত্তর বাড়তে থাকে, এবং ভিড় মনিটর করতে না পারা এবং অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে না পারা, এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমি যার জন্য মৌপিয়া বলছি যে এই যে রেল দায় চাপানোর জিনিসটা দেখবেন, যখন মৌনী অমাবস্যাতে মারা গেল 18 ঘন্টা টাইম দ্য গভর্নমেন্ট টুক টু অ্যানাউন্স যে 30 জন মানুষ মারা গেছে। এবার একইভাবে আপনি নয়াদিল্লিতে যখন মারা গেলেন 18 জন সন্ধ্যেবেলায়, সেটাও প্রায় 12 ঘন্টা লাগলো সেটাকে অ্যাডমিট করতে।
অর্থাৎ কোথাও সত্য লোকানোর একটা প্রবল চেষ্টা বিভিন্ন ক্ষেত্রেই রয়েছিল, এবং এখানেই রেলের ব্যবস্থাপনার সবচেয়ে বড় ত্রুটি। আমি এখানে আসবো একটু শুভময়দার কাছে। শুভময়দা, কত কোটি মানুষ স্নান করছেন সেই তথ্য দিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু কত মানুষ প্রাণ হারাচ্ছেন সেই তথ্য নিয়ে নানান বিভ্রান্তি থাকছে। দুই, যে বাসন্তী পোদ্দারের ছেলে বা বিনোদ রুইদাসের স্ত্রী, তারা যেটা বলছিলেন যে সাধারণ যে ডেথ সার্টিফিকেটটুকু, সেই ডেথ সার্টিফিকেটটুকুর অবধি ব্যবস্থা নেই। তাহলে যতটা ভিআইপির ক্ষেত্রে আমরা যেরকম ভাবে আমরা সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে দুর্দান্ত একটা জনসমাগম হচ্ছে ইত্যাদি, সেখানে ভিআইপিরা যাচ্ছেন, তারা গিয়ে ডুব দিচ্ছেন, তারা পাপ স্খলনের চেষ্টা করছেন, কিন্তু আসলে সাধারণ মানুষ যারা, তারা তো পুণ্যের জন্য যাচ্ছেন। সেই পুণ্যাতুর যে মানুষরা, তাদের জীবনের কোনো দাম নেই। না, এ তো গায়ক গেয়েই গেছিলেন আর কি, কত হাজার মরলে তবে বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। একটু আগেই তো মৃত্যুর পরিসংখ্যান নিয়ে কথা হচ্ছিল। যখন 50 কোটি মানুষ যায়, তখন যদি হরে 50 কোটি থাকে, তাহলে লবে কয়েকশো দিলে খুব বেশি তো কিছু যায় আসে না। আসলে যে সমস্যাটা, সেই সমস্যাটা পুঁজিবাদ সারা পৃথিবী জুড়ে যথেষ্ট ভালো জায়গাতেই আছে। একটা তার অংশ হচ্ছে পণ্যের পুঁজিবাদ আর কি, কারণ যে ক্যাপিটাল, তার থেকে পণ্য তৈরি হয়, একই রকম পুণ্যের পুঁজিবাদ হয় আর কি। ফলে এই পুণ্যের পুঁজিবাদ আমাদের ভারতবর্ষে যেভাবে রাজনীতিতে আমরা এগোচ্ছি আর কি, স্বাধীনতার পর থেকেও গোলমাল ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত রাজনীতি পুণ্য নির্ভর, ধর্ম নির্ভর হয়ে পড়ছে। ধর্ম মানুষকে ধারণ করে, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু যখন মক্কায় হজের ক্ষেত্রেও যখন ঢিল ছুটতে গিয়ে অনেক মানুষ একসঙ্গে পদপিষ্ট হয়ে মারা যান, যখন ভ্যাটিকানে ধাক্কাধাক্কি করেন, তারা তো আবার ক্যাথলিকরা তো ব্রুনোকে একবার পুড়িয়েও মেরেছিলেন আর কি, কিছু বৈজ্ঞানিক কথা বলার জন্যে। ফলে এই দ্বন্দ্বটা থাকবেই, এবং বিশ্ব ইতিহাসে যদি দেখা যায়, তাহলে মন্দির, মসজিদ, গির্জার ওপর আপনাকে লিখতে হবে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু তার থেকেও বেশি ক্ষতিকর হয়তো ধর্ম, কারণ এই ধর্মযুদ্ধে পৃথিবীতে বোধহয় সব থেকে বেশি মানুষ মারা গেছেন। রাষ্ট্রের দায়িত্ব মানুষকে ধর্মাচরণের সুবিধে করে দেয়া, যে মানুষগুলো যাবেন তাদেরকে মানুষ বলে মনে করা। অবশ্যই বড় দেশ, প্রচুর নিম্নবিত্ত মানুষ থাকলে তাদের জীবনের দাম কম, ফলে তাদের পুণ্যের পুঁজির দাম কম, ফলে কিছু মানুষ সত্যি খুব ভালোভাবে চান করবেন, তাদের পুঁজি আছে, ফলে তাদের পুণ্যের পুঁজি ভরবে, তারা নির্বাচনে দাঁড়ান, তারা নির্বাচনে জেতেন, ফলে তারা ফাঁকা জায়গায় চান করবেন, আর তারা ভিড়ে চান করবেন যারা নির্বাচনে ভোট দেন। ফলে ভোটার এবং নেতার মধ্যে যে সম্পর্ক, ভারতবর্ষের রাজনীতি শুরু নয়, সারা বিশ্ব জুড়েই সেই জায়গায় পুণ্যের পুঁজি উথলে উঠেছে। ফলে এই ধরনের ঘটনা ঘটবে। রাষ্ট্র ব্যবস্থাকে, সে রাজ্যের হোক বা কেন্দ্রের, এক্ষেত্রে বিশেষভাবে কেন্দ্রের, তারা মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গায় অনেকটা ব্যর্থ হয়েছেন। আগামী দিনে তারা আবার ঠিক করবেন যে কিভাবে এই জায়গায় আরো ভালোভাবে বিষয়টি করা যায়। আর এই 50 কোটি সেখানে মানুষ, বা গঙ্গাসাগরের 4 কোটি মানুষ, এই সংখ্যাগুলির ক্ষেত্রে সঠিক সংখ্যাতাত্ত্বিক ব্যবস্থা মেনে কত মানুষ যাচ্ছেন, আজকাল অনেক রকম টেকনোলজি হয়েছে, সেই সংখ্যা যেমন ভালোভাবে জানা যাচ্ছে, সেই সঙ্গে পার্থদা যেটা বললেন, মৃত্যুর পরিসংখ্যান এত অল্প মানুষ মারা গেলে সেটাও চটজলদি বলা যাচ্ছে না, অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। 50 কোটি মানুষ চটজলদি গুনে ফেলা যায়, 4 কোটি মানুষ চটজলদি গুনে ফেলা যায়। যখন ব্যক্তি মানুষ মারা যান, তখন একটা হলেও গুনতে কত দেরি হয় রাষ্ট্রের, তাই না? দেখুন, দিল্লিতে 15-16 জন তো মাত্র মারা গেছেন, সেই মৃত্যুর সংখ্যা গুনতে কতটা দেরি হলো। কুম্ভে 30 জন মারা গেছেন এর আগে পদপিষ্ট হয়ে, কত 18 ঘন্টা 20 ঘন্টা লেগে যাচ্ছে সেই অল্প কটি মৃত্যুর সংখ্যা গুনতে, মৃতদেহের সংখ্যা গুনতে, তাদের ডেথ সার্টিফিকেট খুঁজে পেতে, আর কত বেশি মানুষকে কত সহজে খুঁজে ফেলা যাচ্ছে। একেবারেই সেটাই সবচেয়ে আশ্চর্যের। আমি এখানে একটু অভিষেকের কাছে আসবো। অভিষেক, অভিষেকের সঙ্গে সম্ভবত অভিষেক শুনতে পাচ্ছ? প্রথম কথা হচ্ছে যে যারা মারা গেছে তারা আমাদের সহনাগরিক, তাদের সব মৃত্যু এড়ানো যায় না, কিন্তু মিনিমাম এমপ্যাথিটুকু অন্তত যাতে আমরা দেখাতে পারি, দলমত নির্বিশেষে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, 1 2 3 4 বলো। এই আমার কথা শোনা যাচ্ছে? ও কিন্তু শুনতে পাচ্ছে না মনে হয়। এই বৌপিয়া কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। যে
দেখো সব মৃত্যু হয়তো এড়ানো যায় না, কিন্তু যারা মারা গেছে তারা আমাদের স্বজন, তো অ্যাটলিস্ট মিনিমাম এমপ্যাথিটুকু যেন আমাদের থাকে দলমত নির্বিশেষে। এইটা হচ্ছে মানে এইটা আমি একটা খুব বোল্ড একটা ডিসক্লেমার দিয়ে শুরু করলাম। 2, প্রধানমন্ত্রীর একটা অত্যন্ত প্রিয় শব্দ ছিল, আপ তাক ও আফসার মে বদলো। এটা খুব খুব পাতি বাংলা করলে মানে দাঁড়ায় হচ্ছে তুমি যদি কোনো বিপদ বা বিপত্তিকে যদি তুমি সুযোগে বদলাতে পারো। প্রত্যেকটা মুহূর্তে আমরা তার কেস স্টাডি দেখছি বা দেখে আসছি। তোমাকে কতগুলো পরিসংখ্যান দিই। এটা প্রথমবার নয় যে মানে আমার একটা যে যখন পরিকাঠামো তৈরি নিয়ে আমি যখন বিজ্ঞাপন করছি তাতে একটা বাজেটারি অ্যালোকেশন থাকবে। গত 3 বছর, আমার কথা বিশ্বাস করতে হবে না, pib.gov.in এ ঢুকে পড়ো, গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের বাজেটারি অ্যালোকেশন আছে হচ্ছে কুম্ভ মেলা তৈরি করবার জন্য, কুম্ভ মেলার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, মানে 45 দিনের ইনফ্রাস্ট্রাকচার করবার জন্য। সেখানে ঘোষিত ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 7,500 কোটি টাকা, এর ভেতরে অ্যালায়েড ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এবার তোমাকে কতগুলো প্রশ্ন করি। যে হাইওয়েটা এটা মানে জোড়া লাগাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, মানে যেটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে, আমাদের সব থেকে পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অন্তর্গত। জাস্ট কয়েকদিন আগে তুমি দেখেছো ওখানে 72 ঘন্টা টানা রোড ব্লক ছিল। তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল হচ্ছে ওখানে অবভিয়াসলি গাড়ি ঘোড়ার ভিড় বেড়ে এসেছিল। তোমাকে একটা পরিসংখ্যান দিই। ন্যাশনাল হাইওয়ে নিয়ম অনুযায়ী কোন টোল প্লাজাতে যদি তুমি 10 সেকেন্ড থেকে 3 মিনিটের বেশি দাঁড়াও বা 100 মিটারের বেশি ওয়েটেজ টাইম হয়, তাহলে তোমার টোলটা ফ্রি হয়ে যায়। এই রুলটা আমি বানাইনি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বানিয়েছে। গত 72 যাদেরকে 3 দিন দাঁড়াতে হয়েছে না, তাদের কিন্তু টোলটা দিতে হয়েছে। ওই যে বললাম আপ তাক ও আফসার মে বদলো, অর্থাৎ তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারো কিন্তু তোমার টোলটা দিতে হবে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরছি বাংলা বলছে নিয়ে, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন সাংবাদিক সম্বিত পাল। আমি সম্বিতের কাছে যাবো, তার আগে একটু দেখাবো যে আগের সমস্ত পরিসংখ্যান ছাপিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন যে কুম্ভ উপলক্ষে স্নান করেছেন 52 কোটি ইতিমধ্যেই। তার দাবি বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ এবারের কুম্ভ মেলা। কিন্তু 52 কোটির সমাবেশ কি দেশে আদৌ সম্ভব? দেখুন, অনেকে প্রশ্ন তুলছেন সাবেক এলাহাবাদ অধুনা প্রয়াগরাজ শহরে যাবার যা যা ব্যবস্থা আছে তাতে কত মানুষ প্রতিদিন যেতে পারে। প্রতি ট্রেনে যদি 2000 লোকও যায়, দিনে যদি 50টি ট্রেন প্রয়াগরাজের সব যাত্রীকে নামিয়ে দেয়, তাহলেও দিনে 1 লক্ষ হতে পারে। যদিও ট্রেনের সব লোকই প্রয়াগে নামেন না, এছাড়া থাকে বাস, বড় ছোট গাড়ি, যাতেও লোক আসছে, কিন্তু সেই সংখ্যাটা কিছুতেই ট্রেন যাত্রীর থেকে বেশি হতে পারে না। বিমানে 100-2 লোক ধরে। প্রতিদিন যদি 50টি বিমানও প্রয়াগরাজে নামে তাহলে 10,000 হয়। প্রয়াগরাজ শহরের জনসংখ্যা 1,15,000। তারা পায়ে হেঁটেও স্নানে যেতে পারে, যদিও তারা ওখানেই থাকে বলে একদিনে সবার ভিড় করার সম্ভাবনা নেই। তাছাড়া ওই শহরে জনসংখ্যার প্রায় 15% অহিন্দু। সবকিছু মেলালেও দিনে 2 লক্ষের বেশি লোক কি ওই শহরের নদী তীরে ঢুকতে পারে? 13ই জানুয়ারি কুম্ভ শুরু হয়েছে। ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত 35 দিন। প্রতিদিন গড়ে 2 লক্ষ করে লোক স্নান করলেও সংখ্যাটা 70 লক্ষের বেশি কিভাবে হতে পারে? কিভাবে, কোন হিসেবে যোগী আদিত্যনাথ 52 কোটি বললেন? 52 কোটি মানে 5200 লক্ষ। সেটা কি বলার সময় তার মনে ছিল? ভারতের জনসংখ্যাই তো 140 কোটি। নাকি পুরোটাই একটা আবেগ, একটা জিগির তোলার চেষ্টা? এহেন আবেগে কিন্তু ডাবল লাভ। রাজনৈতিক লাভের গুণ তো আছেই, সঙ্গে আছে আরো অনেক কিছু যা চোখে দেখা যাচ্ছে না। কুম্ভ ভরছে কোষাগার। সোমবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলেছেন বিপুল ব্যবসা হচ্ছে কুম্ভে। যোগীজি বলেছেন সরকার মেলা উপলক্ষে 7,500 কোটি টাকা খরচ করেছেন, আর মেলাতে ব্যবসা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার। এর 10% যদি কর বা ফি হিসেবে সরকারের ঘরে যায়, সেক্ষেত্রে সরকারের কোষাগারে ঢুকবে 30 থেকে 40,000 কোটি টাকা। ব্যবসাটা কি খারাপ হয়েছে? প্রশ্ন ছুড়েছেন আদিত্যনাথ। 52 करोड़ श्रद्धालु मां गंगा, यमुना और मां सरस्वती की इस पावन त्रिवेणी में आस्था की डुबकी लगा चुके होंगे। 52 करोड़ लोग तब यहाँ डुबकी लगा पा रहे हैं जब मां गंगा और यमुना में
और मां सरस्वती की कृपा से अविरल जल है। इस पूरे आयोजन को इस रूप में सफलता की नई ऊंचाई तक पहुंचा रहे हैं कि दुनिया का ये सबसे बड़ा आयोजन बन गया, सबसे बड़ा आयोजन बन गया। ধর্মীয় আবেগে যদি রাজ্যে ব্যবসা বাণিজ্য ভালো হয়, যদি সরকারের কোষাগারে টাকা পয়সা জমা পড়ে, সেটা মন্দ কি? কিন্তু আবেগ তুলতে অবাস্তব সংখ্যা যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরাও বলতে শুরু করেন, তাহলে সত্যির খোঁজে আমজনতা যাবেন কোথায়? আবার আবেগ তুলে পুণ্যার্থী ডেকে আনার সময় মনে রাখার তো দরকার কতজনকে জায়গা দেওয়া যাবে, সেইভাবে ব্যবস্থা করা উচিত ছিল। মৌনী অমাবস্যার দিন শঙ্করাচার্য তো ঠিকই বলেছিলেন, এ পাপার কারণ নয়, যোগীরই। এবার খুব সংক্ষেপে নিউজ রুমে চলে যাব আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জির কাছে। আশিস দা, এই যে নাম্বার, কোথাও এই নাম্বারটা সেটা বাস্তবে কতটা সম্ভব? বাস্তবে আমরা অনেক বড় বড় সমাবেশ দেখেছি। আমাদের এখানে কলকাতায় দুর্গাপুজো আমরা দেখি প্রতি বছর, আমরা গঙ্গাসাগর মেলা দেখেছি, এবারে হয়তো একটু ভিড় কম হয়েছে, কিন্তু বিপুল ভিড় হয়েছে তাও দেখেছি। তার একটা পরিসংখ্যানের ধারণা আমাদের কাছে আছে। আমরা পাটনা থেকে শুরু করে নতুন দিল্লিতে বিপুল বিপুল সমাবেশ দেখেছি নিজেদের চোখে, সুতরাং সব দেখে বলা যায়। এবং আমরা কলকাতা টিভির সংবাদ প্রতিবেদনে একটা হিসেব দেওয়ার চেষ্টা করেছি, কত ট্রেন যায়, কত বাস যেতে পারে, তাতে কত লোক হতে পারে। আমার নিজের ধারণা এখনও পর্যন্ত গত ৩৫ দিনে যে সংখ্যক পুণ্যার্থী গেছেন সেটা 1.25 কোটির কাছাকাছি হতে পারে, তার বেশি নয়। মৌপিয়া, ধন্যবাদ আশিস। তা আমরা একবার দেখে নেব যে বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী তিনি কি বলছেন এই মহাকুম্ভ সম্পর্কে। আমি কারো পাপ পুণ্যের জন্যে দায়ী নই। ভগবান কাউকে পাপ দেয় না, ভগবান কাউকে পুণ্য দেয় না। পাপ এবং পুণ্য আমরা নিজস্ব কর্মের দ্বারা সৃষ্টি করি, এবং কর্মের দ্বারা যেটা সৃষ্টি করি সেই পাপ শত গঙ্গা স্নানেও যাবে না, শত তীর্থ স্নান করলেও যাবে না। তবে হ্যাঁ, তাহলে তীর্থের মাহাত্ম্য কী? তীর্থের মাহাত্ম্য এইটা যে আমরা সেই সব জায়গায় গেলে, এই অনন্ত তীর্থের কথা বলা আছে পুরাণগুলিতে, যে এইখানে গেলে এইখানে একবার শ্রাদ্ধ করো, ওখানে একবার এ করো, তাতে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। এগুলো অতিশয়নী কথা, একটু বাড়িয়ে বলা। এখানে অনির্বাণের কাছে আসবো, কিন্তু অনির্বাণ, এটা যেভাবে আমরা দেখেছিলাম যে যেভাবে প্রচার, এটা কতটা সত্যি এ তীর্থ করতে যাওয়া, মানুষের পুণ্য লাভের আশা আকাঙ্ক্ষা, এই সমস্ত রয়েছে, কতটা এটা নিয়ে একটা মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এবং তার দ্বারা তৈরি একটা ইভেন্ট হয়ে তাতে পর্যবেসিত হচ্ছে। দেখুন, একটু আগে আপনারা সম্ভবত আপনারাই একমাত্র এই 53 কোটি 50 কোটি বিষয়টা নিয়ে প্রশ্ন তুললেন। আমার যদি খুব ভুল না হয় থাকে, যে কটা অনুষ্ঠানে এতদিন অব্দি গেছি, সত্যি কথা বলতে আমার নিজেরও কিন্তু মনে প্রশ্নটা সত্যি আসেনি, একদম আমি অনেস্টলি বলছি। এবং এইখানেই এই মার্কেটিংয়ের সাফল্য। সাধারণভাবে বিজেপি, তাদের সরকার ইত্যাদির তরফ থেকে যাই দাবি করা হয়, আমি বিজেপি বিরোধিতার জায়গাতেই সেটাকে প্রশ্ন করি, কিন্তু এমন মার্কেটিং এক্ষেত্রে করা হয়েছিল আমার নিজেরই মাথায় আসেনি যে সংখ্যাটা ভুয়ো হতে পারে। আপনারা এই যে প্রথম প্রশ্নটা তুলে দিলেন যে 53 কোটি নাকি আশিসবাবু একটু আগে যেটা বলছিলেন যে 1.25 কোটি মতো, 1 কোটি ধরলাম। আশা করি এবার থেকে বিজেপি RSS এর একটু শতাংশটা করতে সুবিধা হবে। 53 কোটিতে 30 জন কি 50 জন মারা গেলে শতাংশের ব্যাপারটা কি দাঁড়ায়, আর 1 কোটিতে মারা গেলে কি দাঁড়ায়, একটু কষে নেবেন আশা করছি। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার, একটু আগে রেল নিয়ে কথা হচ্ছিল, আমাদের তো রেলমন্ত্রী বলে কেউ নেই, আমাদের একটা রিল মন্ত্রী আছে, যিনি রিল বানাতে যতটা দক্ষ রেল চালাতে নন। যে সময় ওই পদপিষ্ট হওয়ার ঘটনায় একটি 7 বছরের বাচ্চা মেয়ে, তার মাথায় পেরেক ঢুকে সে মারা গেছে, তার বাবা তখনও বুঝতে পারেনি যে মেয়ে মরে গেছে। মেয়ের মৃতদেহটি জানে না, মৃতদেহ তার কোলে নিয়ে হাসপাতালে যাবে, রেলের তরফে কোনো ব্যবস্থা নেই, এটা অটো ভাড়া করে সে যাচ্ছে। এটা যখন ঘটছে, অ্যাট দ্যাট ভেরি সেম টাইম রেল মিনিস্ট্রির তরফ থেকে এবং রেল মন্ত্রীর তরফ থেকে বা রেল মন্ত্রীর তরফ থেকে লাগাতার টুইট করা হয়েছে বা ফেসবুকে ইত্যাদি পোস্ট করা হয়েছে যে এই তো ফাঁকা রয়েছে, ভিড় নেই, কিছু নেই, এটা আসলে গুজব। লাগাতার এটা ঠিক যখন তারা পোস্ট করছেন, সংবাদ মাধ্যমের একাংশ বিভ্রান্ত হয়ে গেছিলেন সেই সময় যে সত্যি কি কিছু ঘটেছে।
এই যে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন যখন, অ্যাট দ্যাট ভেরি সেম টাইম একজন 7 বছরের বাচ্চা মেয়ে, তার মাথায় পেরেক ঢুকেছে, মারা গেছে, তার বাবা তাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছে। এইটা ছিল আমাদের হিন্দুদের নিয়ে যাদের বিশাল মাথা ব্যথা, হিন্দু আবেগে ধাক্কা লেগে গেছে, যেহেতু কি মহাকুম্ভকে অন্য কিছু বলা হয়েছে বলে বিশাল তাদের ধাক্কা লেগেছে। কিন্তু এই যে মেয়েটি, আমার যদি খুব ভুল না হয়, সেটা হচ্ছে হিন্দু বাড়ির বাচ্চা মেয়ে, তার মাথায় যখন পেরেকটা ঢুকলো, নীলাদ্রিদা বা বিজেপির যারা যারা এইটা মনে করছেন যে হ্যাঁ সত্যি তো শতাংশের হিসাবে কি ছিল, তাদের কাছে আমার প্রশ্ন, আপনার তখন ধাক্কা লেগেছিল? বাচ্চা মেয়ে, 7 বছরের বাচ্চা মেয়ে, হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই। কথা হচ্ছে শতাংশের হিসাবটা একটু বলবেন। কোনো মৃত্যুকেই জাস্টিফাই করা যায় না। আমি শতাংশটা একবার বলে দিন। শতাংশের হিসেব নিয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন, হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু না আমি তো যে ফিগার সরকার দিয়েছে সেটাকে আমি মেনে করেছি। এবার আপনি সরকারি ফিগার দিয়ে একটা গণতান্ত্রিক দেখে প্রশ্ন তুলতে পারেন। আপনার তো সার্জিক্যাল স্ট্রাইকে কজন মারা গেছে, অ্যাটল মারা গেছে কিনা সেই প্রশ্নও তুলেছিলেন, এটা নিয়ে তুলবেন, এটা আশ্চর্য। কিন্তু মানুষের ধর্মীয় আবেগকে আপনারা আটকে রাখতে পারেননি। এই যে এত নেগেটিভ প্রচার আপনারা মিডিয়াতে করছেন, তাও মানুষ মহাকুম্ভে যাচ্ছে, কারণ এটা 140 বছর কোন যুক্তিবাদ দিয়ে আটকে রাখা যায় না। মানুষের বিশ্বাস, নৃসিংহ প্রসাদ ভাদুরী কি বললেন আমি জানি না, মানুষের বিশ্বাস এতে পাপ স্খলন হয়, এই বিশ্বাসকে কখনো আটকে রাখা যায় না। ধর্মের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে নেমেছে পৃথিবীর যেখানে, সেটা কমিউনিস্ট হোক কি আজকের তৃণমূল কংগ্রেস হোক, তাদের পতন হয়েছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আপনাদের ধর্মবিরোধী পদক্ষেপ আপনাদের পতন আনতে পারে, একটু সচেতন হয়ে বলুন। ধর্মবিরোধী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা, মৃত্যু যে কোনো মৃত্যু, সেটা পশ্চিমবঙ্গে হোক কি উত্তরপ্রদেশে হোক, অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের প্রশাসনের ব্যর্থতা। কিন্তু এত বড় একটা গ্যাদারিং মৃত্যু কুম্ভ বলা, এটা হিন্দু ভাবাবেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে, যিনি সেকুলার মানুষ, আপনার কি যখন পশ্চিমবঙ্গে এতগুলো মহিলা ধর্ষিত হন, আপনার কি হচ্ছে? ওসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই। সৈকতের কাছে আসি। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে এই পুরো ঘটনার ক্ষেত্রে প্রচারে সফল একটা সরকার, কিন্তু জুমলাবাজিতে যে সরকার 14 সাল থেকে গোটা দেশের মানুষকে সুশাসনের নাম করে বঞ্চনা, একের পর এক অবহেলা, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের বাজেটের ক্ষেত্রে আমরা বামপন্থীরা যে কথা বলি যে গোটা দেশের 80% মানুষের জন্য যে বাজেট হওয়া উচিত, সেটা যেমন 20%-এর জন্য সংরক্ষিত করে ফেলেছে দেশের সরকার। এক্ষেত্রেও আপনি যদি দেখেন, কুম্ভ মেলার ক্ষেত্রেও দুটো ভাগে গোটা ভারতবর্ষ বিভক্ত হয়ে গেছে। একদিকে আদানি আম্বানিদের মতন ভিভিআইপিদের কুম্ভ মেলার স্নান, আর একদিকে 80% মানুষ, যে অংশের মানুষের মধ্যেই স্ট্যাম্পেড হওয়ার ঘটনা ঘটছে বা জেনারেল টিকিট কেটে যারা ট্রেনে সফর করেন তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আজকে গোটা দেশ জুড়ে বিজেপির সরকার, যোগীর সরকার, মোদীর সরকার কুম্ভকে ব্র্যান্ডিং করতে সফল হয়েছেন। আমি দুটো প্রশ্ন শুধু বলতে চাই। এক, আপনি যদি দেখেন উত্তরপ্রদেশের হাতরাসে আজ থেকে কয়েক বছর আগে একজন ধর্মীয় গুরুকে দেখতে গিয়ে 121 জনের স্ট্যাম্পেড হওয়ার ঘটনা ঘটেছিল। দ্বিতীয়ত হচ্ছে, আজকে একটা রিলিজিয়াস ট্যুরিজমকে কাজে লাগিয়ে একত্র অস্বীকার করার জায়গা নেই, ভারতবর্ষ ঐতিহাসিক কারণে, ইতিহাসগত কারণেই উত্তরপ্রদেশ একটা ধর্মীয় উপাসনার একটা কেন্দ্র। রিলিজিয়াস ট্যুরিজমে তো আপত্তিটা নয়, প্রয়োজন হচ্ছে বন্দোবস্তটা সুনিশ্চিত করা। এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। দেখুন, সরকারের যারা মাথায় বসে রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গিটা কি? তারা কি বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ধর্মীয় উপাচারগুলোকে দেখছেন? না সৈকত, এখানে আমার একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ হওয়া আর ধর্মহীন হওয়া। না, আমি ওই লাইনে আমি ওই লাইনেই যাইনি। আমি আপনাকে বলেছি যে বিজ্ঞান যদি একটা ধর্মীয় অনুষ্ঠান সেটার ব্যাপারে যদি বন্দোবস্ত করে বা সেটা সংক্রান্ত যাবতীয় যে আয়োজন সেটা যদি সরকার করে, সেটা সরকারের কাজ নয়, এটা অতি সরলীকরণ। ওটাই তো বিজ্ঞান ভিত্তিক ভাবনা চিন্তা। যে কত মানে মার্ক্সবাদ বিজ্ঞান বলছেন, একবার বলেন। না, আমি জানতে চাইছি তিনটে গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি একটা সরকারের খুব গুরুত্বপূর্ণ, মানে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, তাই তো? জড়ো হতে পারে। এই যে ডেটার কথা বলছে অরিত্র কিছুক্ষণ আগে বললো, এনডিআরএফ বলুন বা বিভিন্ন অ্যানালিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল যে ডেটা সামনে আসছে, প্রথমত তো ওই সংখ্যা নিয়ে একটা ডাউট রয়েছে। তার মানে সেই পরিমাণ প্রিপারেশন সরকারের ছিল না। তাহলে যোগী আদিত্যনাথের যে ক্যাসেট ভাইরাল হয়েছিল যে এত সংখ্যক মানুষের আয়োজন যোগী সরকার করেছে, তাহলে সেটা পুরোটাই জুমলা ছিল। আমি দুটো পয়েন্ট শুধু বলি। দ্বিতীয়ত, এই গত পরশুদিন একটা রিপোর্ট সামনে এসছে যে ওই কুম্ভ মেলার স্নানের জল
সেটা কি আদৌ স্থানের উপযুক্ত? 2, 3, আপনি যদি দেখেন আজকে যারা কুম্ভ মেলার 144 বছর পর আসছে, কোথায় স্নান করলে পুণ্য অর্জন হয়? মাইথোলজির নিয়ম অনুযায়ী তাহলে সঙ্গমের জায়গায়। আপনি বারে বারে একের পর এক ক্লিপ দেখুন, সরকারের আইপিএস অফিসার থেকে মন্ত্রীরা থেকে বিজেপির নেতারা, তারা ওই সময় বলছে যে কোনো জায়গায়, এমনকি সাধু সন্তরাও বলছেন যে কোনো জায়গায় স্নান করলে নাকি পুণ্য লাভ হবে। তার মানে উদ্দেশ্যটা কি সরকার? আমি তো শুধুমাত্র তুমি শুধুমাত্র বিজেপি নেতাদের কথা কেন বলছো? রচনা ব্যানার্জিও তো গিয়ে ডুব দিয়ে এসেছেন। রচনা ব্যানার্জিকে তো আমরা বিজেপি মনে করি। অনেকেই আছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। রচনা ব্যানার্জি কেন? না, আপনি তো অনির্বাণকে বিজেপি মনে করেন না। আপনাদের এতে বিজ্ঞান মানে মার্ক্সবাদের বাইরে যা, সেটা বিজ্ঞান নয়। আর যারা সিপিএম বা সিপিআই নয় তারা বিজেপি। এই তো বিজ্ঞান মানে হচ্ছে ওখানে আপনি মানুষের ধর্মাবেগটা বুঝুন, তাহলে আপনারা মুছে যেতেন না। এই যে সোভিয়েত রাশিয়া খান হয়ে গেল, ধর্মাবেগের বিরুদ্ধে আপনারা লড়াই করেছিলেন, আপনারা শূন্য হয়ে গেছেন। এবার নেগেটিভ যাওয়ার সম্ভাবনা নেই। একটা কথা বলা আছে সৈকত, একদিকে যেমন ভীষণ রকম ভাবে মানুষকে ওখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে বন্দোবস্ত না রাখাটা, সেটাও যেমন সেটাই একমাত্র কাজ হতে পারে না, সেটা একটা সরকারের কাজ হতে পারে না। আবার একই সঙ্গে কোনো একটা ধরা যাক দুর্গোৎসব হবে, শুধুমাত্র সেখানে একটা বইয়ের স্টল দেওয়া সেটাই আদর্শ কাজ, এটাও হতে পারে না। বইয়ের স্টল দেওয়াটা আদর্শ কাজ তো আমরা বলছি না। না, বইয়ের স্টল দেওয়াটাও উদ্দেশ্য। অন্তত একটা সরকারের দুর্গাপুজো, রাম মন্দির, বাবরি মসজিদ, কুম্ভ মেলার বিজ্ঞাপন করার থেকে বইয়ের প্রসার ঘটানো, জ্ঞানের প্রসার ঘটানো খুব গুরুত্বপূর্ণ। না ঘটালে যেটা হয়, এই যে বারবার বলছে কুম্ভ মেলাতে পদপিষ্ট হওয়াটাই নাকি পুণ্য লাভ। এই যে শিবাজির ইতিহাসকে সরিয়ে দিয়ে সিনেমার আকারে ইতিহাসকে বিকৃত করা, কুম্ভ মেলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কুম্ভ মেলা তো বিজেপি এমন করছে, এমনটা না, কংগ্রেস করেছে। সরকারের বিরুদ্ধে তো এমন অভিযোগ ওঠেনি, স্ট্যাম্পের ঘটনা তো অতীতেও ঘটেছে, এরকম অভিযোগ তো ওঠেনি। আচ্ছা আপনি বলুন, কোন সরকার কোন পুণ্য লাভের জন্য কোন হিন্দু ধর্মের টাকা দিয়েছে যেখানে আম্বানি, আদানি, বিজেপির ভিভিআইপি নেতা মন্ত্রীরা তারা পুণ্য লাভ করবে ভিআইপি ট্রিটমেন্টে, আর গরিব মানুষ তারা পদপুষ্ট হয়ে যাবে? অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় কাটিয়েছিলেন এই কুম্ভ কাভার করতে গিয়ে। তিনি সদ্য কলকাতায় ফিরেছেন। তিনি কি দেখেছেন ওখানে, রিপোর্টারের চোখে কি উঠে এসেছে ব্যবস্থাপনা সম্পর্কে একটু দেখাবো। মহাকুম্ভ ভারতের সবচেয়ে বড় ইভেন্ট, যে ইভেন্ট সামলানোর ভার পড়েছে বিজেপির কাঁধে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন এবারের কুম্ভ মেলার ব্যবস্থা নাকি বিশ্বমানের। বাস্তবের ছবিটা কিন্তু সে কথা বলছে না। সত্যিটা হলো এই দুর্ঘটনা পিছু ছাড়ছে না মহাকুম্ভের। আর তার বলি যাদের হওয়ার কথা ছিল তারাই, অর্থাৎ সাধারণ মানুষ। প্লেন তো বহুদূরের ব্যাপার, এমনকি রেলের এসি কামরায় চাপার কথাও যারা ভাবতে পারেন না, সোজা কথায় জেনারেল টিকিট কাটা জেনারেল পাবলিক। হ্যাঁ, মহাকুম্ভের মৃত্যু মিছিলে এদেরই ভিড়। আর এই পাবলিকের ভোটে যারা গদিতে বসেছেন, বিজেপির সেই সব নেতারা কি করছেন? তারা চার্টার্ড প্লেনে আসছেন, দামি তাঁবু বা হোটেলে থাকছেন, কড়া নিরাপত্তায় স্নান সারছেন, তারপর ফিরে যাচ্ছেন বহাল তবিয়তে। আর নেতাদের এই বাবুয়ানির খরচা যোগাচ্ছে সেই পাবলিক, যাদের অনেকেই এই কুম্ভ মেলা থেকে আর কোনোদিনই ঘরে ফিরে যাবেন না। কুম্ভমেলায় মকর সংক্রান্তির শাহী স্নানের পর আরও এক গুরুত্বপূর্ণ শাহী স্নান হয়ে গেছে গত 29শে ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার তিথিতে। দুর্ঘটনার শুরুও কিন্তু মোটামুটি এই সময়। আপনারা জানেন, কলকাতা টিভির প্রতিনিধি হাজির ছিলেন মহাকুম্ভের আসরে। 29শে জানুয়ারির মর্মান্তিক দুর্ঘটনার কয়েকদিন আগে থেকেই কিন্তু আমরা বারবার বলে এসেছি
মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের মানুষ কি ততদিন এভাবেই মরতে থাকবে? বিজেপির ভিআইপি নিরাপত্তাও চলতে থাকবে নির্লজ্জতার সীমা ছাড়িয়ে? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। কলকাতা টিভি। আমরা সম্বিতের কাছে যাব। সম্বিত 52 কোটি মানুষ ইতিমধ্যেই পুণ্য স্নান করেছেন। এই ডেটা যত সহজে যোগী আদিত্যনাথ দিতে পারছেন, মৃত বা নিখোঁজের সংখ্যায় কিন্তু আমরা এরকম নিখুঁত হিসেব দেখতে পাচ্ছি না। সেই সংখ্যা নিয়েও তো প্রশ্ন রয়েছে যে আদৌ অ্যাকচুয়ালি কতজন মানুষ মারা গেছেন বা আহত হয়েছেন, সেই সংখ্যাকে গোপন করার একটা চেষ্টা হয়েছে। সেটা যদি প্রশাসনিক কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই নিয়ে খুব একটা কিছু বলার নেই, যে সেটা প্রশাসনিক কারণে মানুষ যাতে ভয় না পেয়ে যায়, যাতে আরো পুরোপুরি না পড়ে ইত্যাদি, সেটা হতে পারে। কিন্তু যেটা প্রকাশ্যে আসছে এবং যেটা হয়েছে প্রথমবার যেখানে স্ট্যাম্পিড হয়েছিল, যখন কুম্ভ মেলাতেই যখন স্ট্যাম্পিড হয়েছিল, তখনও পর্যন্ত সরকার কিন্তু অনেক কথা গোপন করার চেষ্টা করেছে, সেরকমই বিভিন্ন প্রতিবেদনে বেরিয়ে এসেছে। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে এই যে ধর্মের কথা আমরা বলছি, বিশ্বাসের কথা বলছি, এবং শাসক দলের মুখপাত্র তিনিও বিশ্বাসের কথা বলছেন। অবশ্যই প্রত্যেক মানুষের আলাদা আলাদা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকেই তারা সেখানে যাচ্ছেন, সে অন্ধবিশ্বাস হোক বা অন্য কিছু হোক। কিন্তু যে মানুষের যে বিশ্বাস, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো উপায় নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে ছবি সামনে আসছে, হাজারে হাজারে লাখে লাখে লোক তারা যাওয়ার চেষ্টা করছেন কুম্ভ মেলায়। কিন্তু যেটা প্রশ্ন, সেই বিশ্বাসকে উস্কে দেওয়া এবং সেই বিশ্বাসকে আরো উৎসাহিত করা করছেন যারা, তাদের উপরে তো আরো বড় দায়িত্ব বর্তায় যে যারা আসছেন এই বিশ্বাস নিয়ে তাদেরকে প্রোটেক্ট করা। তাদেরকেও যদি আমি ভগবানের দিকে ছেড়ে দিই যে ভগবান যা করার করবেন, সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর প্রবণতা। এবং এটা আগে থেকেই প্রেডিক্ট করা উচিত, যে কোনো প্রশাসনিক ব্যবস্থাতেই এটা আগে থেকেই প্রেডিক্ট করা উচিত যে কত মানুষ আসতে পারেন। আমি শুধু সংখ্যা নিয়ে গর্ব করে গেলাম আর তারপরে আমি অব্যবস্থার এরকম একটা শৃঙ্খল অবস্থার ছবি বিভিন্ন জায়গায় দেখছি আমরা, এবং তার থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, সেই দায়িত্বটা আমি যদি ভগবানের উপর ছেড়ে দিই তাহলে মুশকিল আছে। সেইখানটায় প্রশ্ন করার দরকার রয়েছে যে এত মানুষের বিশ্বাস নিয়ে যদি কেউ আহ্বান জানান, তাকে উৎসাহ দেন সেই বিশ্বাসকে, তাহলে তার দায়িত্বও তাদেরকে নিতে হবে, যেটা তারা সহজে নিতে চাইছেন না। এখনো তারা বিভিন্ন জায়গার দুর্ঘটনার কথা বলছেন, হজে কিরকম দুর্ঘটনা হয় তার কথা বলছেন, নেহেরুর আমলে কি দুর্ঘটনা হয়েছিল কুম্ভতে তার কথা বলছেন, অন্যান্য রাজ্যে কি হয় তার কথা বলছেন। কাজেই এইটা খুব অমানবিক একটি আচরণ বলে আমার একেবারে। এবং তুমি যেটা বললে যে মানুষের ভাবাবেগ, তাতে যদি ফুয়েল করা হয় সেটাকে, তাহলে তার দায়িত্বটাও, তার সুরক্ষা, সেটা এনশিওর করার দায়িত্বটাও থাকে। আমরা যে চোখ ধাঁধানো প্রচার দেখছি, আমি শুধু এটাই দেখাবো যে এই আবেগকে কেন্দ্র করে যে চোখ ধাঁধানো প্রচার, সেই চোখ ধাঁধানো প্রচার চলছে, কিন্তু তার মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। দেখুন, দেশজুড়ে কুম্ভমেলার অভূতপূর্ব প্রচারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি সহ বিপুল প্রচার, কিন্তু বাস্তবে কি ঘটছে? একটার পর একটা দুর্ঘটনা। অবস্থাটা এতটাই উদ্বেগের যে হতাহতের সংখ্যাও কমিয়ে দেখানো হচ্ছে। অভিযোগ উঠছে এমনই। বড় বিস্ময়ের কথা এটাও যে বারবার আগুন লাগছে, অথচ কেউ অগ্নিদগ্ধ হচ্ছে না, একজনও না। এমন হয়, অথচ কুম্ভে দুর্ঘটনা তো আগেও হয়েছে। তার থেকে কি শিক্ষা নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন? সাবেক এলাহাবাদ বা অধুনা প্রয়াগরাজ শহরের নদী তীরে মেলার দীর্ঘ ইতিহাস রয়েছে। 1917 সালে 13ই জানুয়ারি মেলা হয়েছিল। একে মাঘ মেলা বলে উল্লেখ করেছেন ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়াকার। একদিনে স্নান শেষে পরের দিন হতো উত্তরায়ণের উৎসব। ওই দিন ঘুড়ি ওড়ানোর চল ছিল। 1918 সালে কয়েক মাস বয়সী ইন্দিরাকে প্রয়াগ সঙ্গমে স্নান করিয়েছিলেন ঠাকুরমা স্বরূপ রানী। এই এলাহাবাদে 1840 সালে হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছিল।
পদপিষ্টের ঘটনা ঘটেছিল 1906, 1954, 2013 সালেও। আবার তেমন ঘটনা ঘটল এই বছরের 29শে জানুয়ারি। 1986 সালে হরিদ্বারে, 2003-এ নাসিকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। এতবারের অভিজ্ঞতা সত্ত্বেও সাধারণ ব্যবস্থাপনার অভাবেই 29শে জানুয়ারির দুর্ঘটনা, এমন বলেছেন অনেক প্রত্যক্ষদর্শী। কুম্ভ নিয়ে প্রচারের ঢক্কানি নাদে কান পাতা দায় ছিল প্রথম দিকে। যতই দিন গড়িয়েছে সাফল্যের বদলে বড় বড় দুর্ঘটনায় শঙ্কার মেঘ ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। কুম্ভের আহ্বানে জানুয়ারির সেই জৌলুস কবেই ঔজ্জ্বল্য হারিয়েছে। নয়াদিল্লিতে রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে এখন হয়তো অনেকেই ভাবছেন, যেতে পারি কিন্তু কেন যাব। কলকাতা টিভি। ছোট্ট একটা বিরতির পর প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বুঝ। ফিরে এলাম বিরতির পর। আমি একটু অরিত্রর কাছে আসি। কিন্তু অরিত্র, এবার আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া সেন্সেশন দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে ইউটিউবার, ভ্লগার্স তারা সবাই চলে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা চলে যাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়া তে খুব অ্যাক্টিভ থাকেন এরকম যে সেলেবরা, তারা রাজনীতি করুন না করুন, যে দলই করুন না কেন তারা চলে যাচ্ছেন। সব মিলিয়ে যখন এই হাইপটার কথা বলা হচ্ছে, তখন এইটাকেও তো বাইরে রাখা যায় না। দেখুন, বিজেপির সাথে কুম্ভ মেলাকে গুলিয়ে ফেললে একটা ভুল হবে। বিজেপি প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে। সেইখানে একটি বই, একটি নোভেল 1897 সালে ফলোয়িং দ্য ইকুয়েটার, জার্নি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে মার্ক টোয়াইন নিজে এই কুম্ভ মেলার রেফারেন্স টেনে বলেছিলেন যে কুম্ভ মেলা শুধু একটি মেলাই নয়, এটা একটা বৃহৎ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এবং সেখানে এরকম ইতিহাসে প্রচুর জিনিস পাওয়া যায় যেখানে দীর্ঘ বছর ধরে কিন্তু কুম্ভ মেলায় মানুষের সমাগম হচ্ছে। এবার এইখানে মুশকিলটা হয়েছে আমাদের সমস্ত ধরনের মিডিয়াকে ব্যবহার করে। আমি কিছুদিন আগে প্রিন্ট মিডিয়া স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম, বিভিন্ন হিন্দি সংবাদপত্র কিংবা অন্যান্য জায়গায়, উত্তর ভারতের প্রচুর জায়গাতে খবরের কাগজে স্পেসিফিক্যালি গভর্নমেন্ট দ্বারা এন্ডোর্স প্রচুর বিজ্ঞাপন চালানো হয়েছে, যেগুলোর মাধ্যম দিয়ে মানুষের কাছে এই ধর্মীয় বিশ্বাস একটা অন্য জিনিস, সেটা মানুষ যায়, কিন্তু এইখানে যেন একটা সোশ্যাল স্ট্যাটাস হিসেবে দেখানো হয়েছে, যে ওই মানে ফোমো ক্রিয়েট করা হয়েছে যে আপনি যদি কুম্ভে না যান তাহলে বোধহয় আপনি কিছু একটা পেলেন না। এই যে ফিয়ার অফ মিসিং আউট অফ সামথিং, এইখান থেকেই তৈরি হয়েছে একটা ক্রেজ বা একটা ট্রেন্ড। এই ট্রেন্ডটার জন্য তখন যেটা হয়েছে, প্রচুর মানুষ যারা এর আগে কখনো কুম্ভে যাননি কিন্তু এইবারটা গেছেন, ওই ক্রেজের প্রভাবিত হয়ে। এবার দেখুন, আমরা যে জায়গাটা ছোট্ট করে বলছিলাম ওটা দিয়ে কনক্লুড করব, যে আপনি শুধুমাত্র স্ট্যাম্পেডগুলো দেখছেন, আগুনের মাধ্যম দিয়ে যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সেগুলো দেখছেন, এর পরের একটা আফটার ম্যাথ অপেক্ষা করছে, যেটা এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা বলেছে যে উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ক্লিয়ার ডিরেক্টিভ ফলো করবার কথা ছিল ওখানকার জলটাকে সুরক্ষিত করবার জন্য, বাঁধের জল ছাড়া কিংবা আশপাশের যত নর্দমার জল সেইগুলো সমস্ত নদীতে ছাড়া হয়েছে, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সেটা পর্যন্ত নদীতে ছাড়া হয়েছে, এবং এই মুহূর্তে ওই জলটা 100% পলিউটেড, স্নানের অনুপযোগী। এবার ওইখানে স্নান করে কিছুদিন বাদে কোনো লোকের চর্মরোগ হবে কিনা সেটা তো আপনি জানেন না। ফলে এটার আফটার শক থেকে আরও এই যে এত সংখ্যক ব্যাকটেরিয়া রয়েছে, আমার ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি আমাকে মাথায় রাখতে হবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পরিবেশকে রক্ষা করা রাষ্ট্রের দায়বদ্ধতা। অনেকগুলো জায়গায় সত্যি তো আমরা দেখেছি, যেমন আমরা যদি দেখি যে গঙ্গায় যে প্রতিমা নিরঞ্জন, সেটাও কিন্তু এখন টোকেন প্রতিমা নিরঞ্জন করা হয়। সেটা ওই জেসিবি দিয়ে প্রতিমা একবার জলে ডুবিয়ে তারপর সেটা তুলে নিয়ে তারপর সেটাকে পাশে রাখা হয়, এবং সেটা পরে এখন কুম্ভে একটা বড় জায়গায় চলে গেছে, যেখান থেকে কিন্তু এর আফটার শকে আরো মানুষের কত রকমের অভিষেক কিছু, আমি আসবো প্লিজ, অভিষেক কিছু বলছে, আমি অভিষেকের কাছে আসি। অভিষেক, আচ্ছা, মানে অরিত্র যে কথাগুলো বললো অত্যন্ত দামি কথাবার্তা, কিন্তু আমাকে একটা কথা বলো তো, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোনো একটা দুর্ঘটনা ঘটলে ফার্স্টে তোমায় স্বীকার করতে হবে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটা ডেঙ্গু হোক বা দাঙ্গা হোক বা যা খুশি হোক। তুমি যদি প্রথমেই বলো না কিচ্ছু ঘটেনি, এভরিথিং ইজ ফাইন, তাহলে তুমি ফোর্স মেজরটা নেবে কি করে? তুমি 29শে জানুয়ারির কথা বললে, আমি একটু আগেই তোমাকে বললাম যে ওখানে 3 দিন ধরে লোকজন দাঁড়িয়ে থেকে টোল দিয়েছিল, সে কার্বন এমিশন বাদ দাও, সেখানে দাঁড়িয়েই আজকে ব্যাকটেরিয়ার কথা হচ্ছে। আচ্ছা, আমরা, তুমি সত্যি কথা বলতে এখানে যারা উপস্থিত আছে তারা বুকে হাত দিয়ে বলে যে আমরা কি অন্য কিছু আশা করেছিলাম? আমরা কি খুব ট্রান্সপারেন্সি এক্সপেক্ট করেছিলাম? আমরা যদি গত 11 বছরের ট্র্যাক রেকর্ড দেখি,
তুমি ভাবো তো, মণিপুরে 2.5 বছর ধরে জলবার পর তখন বললো সব কিছু শান্ত চলছে, হাল ফিলে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। আমরা প্রশ্ন করতে পারি যে তাহলে ওই দাবিটা মিথ্যে ছিল। সেম থিং ইন কেস অফ, একটু আগেই নীলাদ্রিবাবু খুব জোর গলায় বলছিলেন পুলওয়ামার কথাটা ঠিক বলেছেন, কিন্তু উনি সঙ্গে সঙ্গে এটা একবারও বলছে না যে গত কয়েক বছর ধরে আমরা জানতে পারলাম না যে আরডিএক্সটা কি করে এলো। সিমিলারলি 45 কোটি হোক বা 54 কোটি হোক, তারা স্নান করছে সেই ডেটাটা আপনার কাছে আছে, সেই আধার দিয়ে হোক বা যা খুশি দিয়ে হোক, কিন্তু কতজন মারা গেছে সেই ইনফরমেশনটা। আমি এই জায়গায় আসবো নীলাদ্রিদা, আপনার কাছে আসবো এক সেকেন্ড। আমি শুধু তার আগে দেখাই যে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া হাইপের কথা বলছিলাম, কি বলছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, দেখুন। নরোত্তম দাস ঠাকুরের পদ আছে। নরোত্তম দাস ঠাকুর কিন্তু খুব কম লোক নন, তাঁর পদাবলী বিখ্যাত, সর্বত্র সেগুলো গাওয়া হয়। এখন সেই পদের মধ্যে একটা আছে, আমার পুরোটা মনে নেই, কিন্তু তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরও ভ্রম। রামপ্রসাদ গাইছেন, গয়া কাশী বৃন্দাবনে যাওয়ার আমার দরকার নেই, মা তুই সব। এই যে ব্যাপারগুলো, এদের কথা মানুষ শুনছে না। যারা সিদ্ধ সাধক তাদের কথা শুনছে না, ব্লগারদের কথা শুনছে, সোশ্যাল মিডিয়ার কথা শুনছে, রাজনীতির কথা শুনছে। নীলাদ্রিদা, খুব দুঃখের ব্যাপার, নৃসিংহ প্রসাদ বাবুর কথা মানুষ শুনছে না, যোগী আদিত্যনাথের কথা শুনছে, খুব দুঃখের ব্যাপার। আমি প্রথমেই বলি মৌপিয়া, প্রতিটি মৃত্যু দুঃখজনক, প্রতিটি মৃত্যু প্রশাসনিক ব্যর্থতা, প্রথমেই বলে দিই, কারণ কোনো ফিগার দিলে আপনি আমার বলবেন আমি সংবেদনশীল নই। কিন্তু 1954 সালে যখন বিজেপি বলে কোনো দল ভারতবর্ষের মানচিত্রে ছিল না, তখন কুম্ভ মেলা, সেটা মহাকুম্ভ ছিল না, 140 বছরে একবার হয় সেই ছিল না, সেখানে 500 থেকে 800 জন মানুষ মারা গেছিলেন। সেটাকে আপনি কি বলবেন? তখন নেতৃত্বে ছিলেন। আরে বাবা, কি করে জানলেন? আবার ফিগার যা আসছে, আপনি কি করে জানলেন এখানে মারা গেছে? আর আপনি ফিগার চাইছেন 29শে জানুয়ারি, এখন অব্দি ফিগার হচ্ছে, একটু বলতে দিন, একটু বলি, 30 জন মারা গেছে। 30 জন আর আজকে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর মতো পাপিষ্ঠদের জামানায়, আপনাদের মতো যারা পাপিষ্ঠ তাদের জামানায় 30 জন মারা গেছে। হজ 2015 সালে, হজ তো এত বড় একটা গ্যাদারিং হয়, এত বড় একটা ধর্মীয় উৎসব, সেখানে 2015 সালে 2000 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। সেখানেও তো এই প্রশ্নগুলো উঠেছে, কে জাস্টিফাই করছে সেটা? কিন্তু এটা আপনাদের বুঝতে হবে, আপনারা ধর্ম বিশ্বাসের উপর আঘাত মানুষের ধর্ম বিশ্বাসের তাই কমিউনিস্টরা নিশ্চিত হয়ে গেছে। আর ধর্ম হয়েছে, সেখানে মানুষের বেসিক সুরক্ষাটা এনশিওর হয়নি, এটা নিয়ে প্রশ্ন তুললে ধর্মবিশ্বাসে আঘাত? না, একেবারেই না। আমি একটা ধর্মবিশ্বাসে আঘাত তখনই হয় যখন আপনারা পূর্ণ কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। আপনারা যদি নেহেরুর তাহলে কোনো আঘাত ছিল না, দেখতে পাবেন না। আমি জাস্ট এক লাইনে মনে করিয়ে দিচ্ছি যে যেটা নিয়ে স্ট্যাম্পেড নিয়ে কথা হচ্ছে, নেহেরুর আমলে হয়েছিল না, হরপ্পা মহেঞ্জোদারোতে হয়েছিল, দায় ঠালাটের। এবার ঘটনাটা হচ্ছে, আজকের আলোচনাটা সাবজেক্টটা এইটা যে একটা রিপোর্ট প্রেসের কাছেও আছে, সেটা যে দিল্লিতে যেই দিন এই রেলের মিসম্যানেজমেন্ট জড়িত স্ট্যাম্পেডটা ঘটে তার 1 ঘন্টা আগে, ততক্ষণে কিন্তু 1,500 টিকিট বিক্রির এই সেলটা শুরু হয়ে গেছে। সেই সময়ে হাই লেভেল স্টেক হোল্ডারদের মিটিংয়ে এই কথা রেলের আধিকারিকরা অ্যানাউন্স করেছিলেন যে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিক আছে। তার 1 ঘন্টার মধ্যে 18 জন মারা গেলেন। তার মানে এই মিটিংগুলো এই প্রশ্নটা অশ্বিনী বৈষ্ণব দায় নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে, লালু প্রসাদ যাদব, ফিগারগুলো বলবো, 2001 থেকে 2010 রেল দুর্ঘটনায় মারা গেছেন 2000, আর 2011 থেকে 19-এর মধ্যে মারা গেছেন 123 জন। আমি একটা মৃত্যু আমি বলছি না, কিন্তু নেহেরুর আমলে যখন মারা যায় তখন আপনারা প্রশ্ন করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেন না, অথচ তিনি অশ্বিনী বৈষ্ণবের দিকে আঙুল তোলেন। তখন আরে অশ্বিনী বৈষ্ণবের কাজটা কি? মিথ্যা কথা বলেছেন। আসলে তিনি মিথ্যা কথা বলেছেন যখন মানুষ মারা যাচ্ছিল। সমাধান সূত্র একটাই, 1 সেকেন্ড অনিবান, এর সমাধান সূত্র একটাই,
বিমান ব্যবস্থার মতো রেলের বেসরকারীকরণ একদম সরকারের কাজ রেল চালানো নয়, সরকারের কাজ ব্যবসা করা নয়। আর যদি নরেন্দ্র মোদী আপনার মনে হয় যে যদি শিল্পপতিদের হাতে ভারতের লাইফলাইন, ভারতের প্রান্তিক মানুষদের, ভারতের নিম্নবিত্ত মানুষদের যে লাইফলাইন, আপনার আমার কথা ছেড়ে দিন, তাদের যে নির্ভরতা, সেই নির্ভরতার প্রতি সুবিচার হবে যদি এটাকে শিল্পপতিদের হাতে ছেড়ে দেওয়া হয়? বিমান পরিষেবা শিল্পপতিদের হাতে ছাড়া হয়েছে, তাতে বহু মানুষ এখন যাতায়াত করছে। মানুষ কি নিরাপদ? আমি সরকার যখন ব্যবসা করে, এই 1 মাস আগে আপনি 1 মাস আগে ট্রেনে উঠেছেন তো? এক সেকেন্ড, আমি অন্তত 1 দশকেরও বেশি সময় দূরের একটা স্টেশন থেকে হাওড়া স্টেশনে রেলি প্যাসেঞ্জারি পড়ার জন্য, প্রথমে পড়াশোনার জন্য, তারপর চাকরির তাগিদে করেছি। আমি জানি ট্রেনের ওপর নির্ভরতাটা কি। ট্রেনের ওপর নির্ভরতা যাদের অনেক বেশি, তাদের কাছে অন্য কোনো উপায় নেই। সেই জন্য বেসরকারি মাধ্যমকে দেওয়া যাবে না। বাস তো বেসরকারি, 5 টাকার টিকিটটা 500 টাকা করে দেবেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বেসরকারি বাস আছে, সরকারি বাস আছে। বাস পরিষেবা কি আপনি ঠিক নয় বলবেন? সরকারি বাস নেই। ট্যাক্সি ব্যবস্থা পশ্চিমবঙ্গে কলকাতায় কটা সরকারি? আমি বলছি মফিজ, অশ্বিনী বৈষ্ণব ইস্তফা দিয়ে চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা দিয়ে যেতেন, লালু প্রসাদ যদি ইস্তফা দিয়ে যেতেন, ইস্তফা দেওয়াটা সমাধান নয়, বেসরকারীকরণটা সমাধান। আমি নীলাদ্রি বাবুর সাথে একমত, 100% একমত। রেলের ব্যবস্থাটা পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়া হোক, বিমান ব্যবস্থার মতো। তাহলে যে নিরীহ মানুষ যারা এই ধর্মবিশ্বাসে যাচ্ছেন মহাকুম্ভে, তারা আর যেতে পারবেন না, এবং তাতে সরকারেরও মান বাঁচবে। এটাই ভারতবাসীর মনের কথা। ভারতবাসীর মনের কথা হচ্ছে যারা আপনি ব্যঙ্গ করছেন বলে হাততালি দিলাম। মানুষ যেরকম ফ্লাইটে উঠতে পারে না, সেরকম ট্রেনে উঠতে পারে না। কিন্তু ভারতবর্ষের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চাইছে, সরকারি ব্যবসার হাত থেকে। বড় কর্মসূচিতে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে তা একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কখনো প্রয়াগে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে, কখনো দিল্লি রেল স্টেশনে ভিড়ের চাপে মৃত্যু, আর তাই নিয়ে দায় চাপাচাপির খেলা। বাংলায় যে গঙ্গাসাগর হয়, সেই গঙ্গাসাগরে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় দেখুন। কুম্ভমেলার আগেই বাংলায় সাগর মেলা হয়ে গেল। দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা এই সাগর মেলা। বাংলায় মমতা ব্যানার্জির সরকার দেখিয়ে দিল সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে কত নির্বিঘ্নে সাগর স্নান হতে পারে। কেন্দ্রীয় সরকারের কোনো আর্থিক সাহায্য ছাড়াই রাজ্যের তৃণমূল সরকার এত বড় একটা কর্মযজ্ঞ সেরে ফেলল কোনো বিপর্যয় ছাড়াই। বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকার সাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়ার দাবি করে আসছে, কিন্তু আজ পর্যন্ত রাজ্যের সেই আবেদনে কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। আগামী দিন কারো দোয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবেই, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকে ওরা তাকিয়েও দেখেন না। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী। এই বিরাজমান জিনিস এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদীর একটা মিলনস্থল, পাহাড় আছে, মানে একটা বদ্বীপ, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে
আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয়। সাগর মেলা শুরুর অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দফায় দফায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, আলাদা করে রেলের সঙ্গে কথা বলেছেন যাতে রেল যাত্রীদের কোনো অসুবিধে না হয়। মেলার কয়েকদিন মন্ত্রীদের কাজ ভাগ করে দেওয়া হয়েছিল, একেবারে নির্দিষ্ট করে মন্ত্রীদের দায়িত্ব বন্টন করা হয়েছিল। হয়তো এই মন্ত্রীরাও সাগর স্নান সেরেছেন, কিন্তু তা নিয়ে কোনো হইচই হয়নি। পক্ষান্তরে প্রয়াগে আমরা কি দেখলাম, এক একদিন একাধিক ভিআইপি স্নান সারলেন। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্নান করছেন, তো কখনো নীতিন গডকরি স্নান করছেন, আবার কখনো শিবরাজ সিং চৌহান প্রয়াগে ডুব দিলেন। মানুষকে দেখানোর জন্যই প্রয়াগে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার বৈঠক সারলেন। তারপর মুখ্যমন্ত্রী সহ গোটা উত্তরপ্রদেশ সরকারের সমস্ত মন্ত্রী প্রয়াগে স্নান করলেন। খচাখচ ছবি উঠল। মন্ত্রী শান্ত্রীদের নিরাপত্তার বহরও ছিল দেখার মতো, কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর ন্যূনতম দেখভালের কোনো বন্দোবস্ত ছিল না। গোটা প্রশাসন ব্যস্ত থাকলেও ভিভিআইপিদের নিয়ে। তাই কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল, একাধিক ক্যাম্পে একাধিকবার আগুন লাগলো। সব মিলিয়ে একের পর এক বিপর্যয়। এখনও স্নান পর্ব চলছে। এরপরও কি কেন্দ্রীয় সরকার শিক্ষা নেবে না? মমতা ব্যানার্জির থেকেও তো শিখতে পারে যোগী প্রশাসন। মানুষ তো ঠেকেও শেখে। কলকাতা টিভি। বলতে চাইছিলে সৈকত? গুরুত্বপূর্ণ এক হচ্ছে নীলাদিদার সঙ্গে আমি একমত। নীলাদিদা একদম মনের কথা বলেছেন যে সরকার তার বাজেটের মধ্যে রেলকে জায়গা দেয় না, যে সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমিয়ে ফেলে, সেই সরকার চায় যে সমস্ত কিছু প্রাইভেটাইজেশন হোক। আমি আপনাকে দুটো ডেটা দিই। এক, এই রাম মন্দির উদ্বোধনের সময় আপনি যদি রোগুলো খেয়াল করেন, উদ্বোধনের দিন শিল্পপতিরা সামনের রোতে, এবং আমার দেশের একের পর এক যারা নাম করা মানুষ, তাদের অনেকের কাছে ইনভাইটেশন কার্ড পর্যন্ত যায়নি, এবং যারা পেয়েছেন তারা সব পেছনের সারিতে। 2, 3 হচ্ছে এই সরকার আসার পর এই রাম মন্দির এবং ধর্মকে বিজ্ঞাপন করা 121টা সংস্থা যাদেরকে সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্ট রিকগনাইজ করেছে, যারা রাম মন্দির প্যাকেজ, কুম্ভ স্নান প্যাকেজ, বাড়ি বাড়িতে আপনার মনে থাকার কথা এই ধান, রাম মন্দিরের উদ্বোধনের দিন যে পরিমাণ ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, সরকার এই দায়িত্বটা বেসরকারীকরণে নিয়ে ফেলেছে। মনের কথা হচ্ছে এটা এয়ারপোর্টকে বেসরকারীকরণ করার জায়গাটা খুলেছে মোদী সরকার। আগামী দিনে হয়তো আমরা দেখব রেলকে অচল করে রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে ঐশ্বরিকভাবে দোষ না, রেল দুর্ঘটনা বাড়বে, রেলের পরিকাঠামোগত উন্নয়ন হবে না, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ খালি থাকবে, তারপর নীলাদ্রিবাবুরা চিৎকার করবে রেল আর সরকার চালাতে পারবে না, তখন রেল বেসরকারি। আমি আর একটা পয়েন্ট, রেল বেসরকারীকরণের পথে চলে যাবে। আমি ধন্যবাদ জানাবো অন্তত আর যাই হোক এই ভাঙচুররা কুম্ভমেলার লোকেরা করেছে। আপনার এনআরসির ঘটনার সময় মনে থাকা উচিত, নির্দিষ্ট কোন একটা টুপি পরা সম্প্রদায়ের মানুষকে যেভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল, আজকে এই নিয়ে কিন্তু নীলাদ্রিবাবুরা কোনো কথা বলছেন না। উনারাই কিন্তু কুম্ভমেলার এলাকায় এই সংখ্যালঘু মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা করেছেন। আসলে ধর্মীয় জিগিরকে যদি একটা সরকার অবৈজ্ঞানিকভাবে ব্যবহার করে, যদি ব্যবসার জায়গায় নামিয়ে দেয়, যোগী প্রধানমন্ত্রী হবে না মোদী প্রধানমন্ত্রী হবে, কে মুখ হবে? এই বাজারি কম্পিটিশনে যদি সরকার দায় নেয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। তার বিকল্প বিজ্ঞান ভিত্তিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি। শূন্য, যাই হোক শূন্য, সেটা হ্যাঁ মানে বিজ্ঞান ভিত্তিক ব্যাপার সবাই শূন্যই হবে, কারণ দু ফোঁটা, ওটা দু ফোঁটাই। প্রথম কথা বলি, সাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দক্ষ হাতে ব্যবস্থাপনা সামলেছেন, সাধুবাদ জানাই। কিন্তু এটাও আপনি হয়তো মানবেন যে কুম্ভ মেলায় যে জনসমাগম হয়েছিল 144 বছরে প্রথম একবার হচ্ছে, সাগর মেলায় সেই জনসমাগম ছিল না। সেখানে দুটো বোধহয় তুলনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে তার দক্ষতা আমরা বারবার দেখেছি দুর্গাপুজোর সময়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু কুম্ভ মেলার সাথে তার তুলনা করা উচিত নয়। 2 নম্বর কথা, বেসরকারীকরণের মূল ভাবনাটা এখানেই আসছে। সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকারের কাজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করা। সরকার যদি ব্যবসা করে তাহলে নিয়ন্ত্রক নিজেকে নিয়ন্ত্রণ করছে। সরকার যদি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এবং রেলে যদি কম্পিটিশন থাকে, তাহলে বিমান পরিষেবা, এয়ারপোর্টে ফ্লাইটের টিকিটের দাম, রেলের এই যে একের পর এক টিকিটের দাম, সেবা কি রেল পরিষেবার থেকে ভালো না খারাপ? এয়ারপোর্টে ফ্লাইটের টিকিটের দাম কি কমেছে না বেড়েছে? আপনি বলুন। 80% ভারতবর্ষ আজকে পদপিষ্ট হচ্ছে, বিমানে চড়ে আমার কাছে যা ইন্ডিয়া তাই ভারত, সংবিধানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আমার কাছে হিন্দুরা যতটা আছে, কারণ আমি বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ। ইন্ডিয়ার সঙ্গে কুম্ভ মেলা যতটা হিন্দুদের সমস্ত সম্প্রদায়ের মানুষের। অনির্বাণ, এক সেকেন্ড, অভিষেক বাইরে আছে। অভিষেক, শুনতে পাইনি।
আচ্ছা, প্রথম কথা বলি, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আপতা কো আফসার মে বদলো, এটা হচ্ছে বিজেপি একদম মানে মানে কি বলবো আপ্তবাক্য করে নিয়েছে। মানুষ মারা গেছে তার কারণটা তাদের ফেলিওর নয়, করতে হবে বেসরকারিকরণ। মানে তুমি ছুতোটা বোঝো। একটু আগে উনি জওহরলাল নেহরুর সময় 1954 সালের একটা দুর্ঘটনার কথা বলছেন, ঠিক বলেছেন, এবং উনি এই ডেটাটা দিতে পাচ্ছেন তার কারণ ওই ডেটাটা আটকাবার চেষ্টা করা হয়নি, ওই ডেটাটাকে লোকানো হয়নি। কালকুট একটা অমৃত কুম্ভের সন্ধানে লিখতে পেরেছিল 1954 সালে। 1954 সালে সেইটাকে নিয়ে 1982 সালে একটা সিনেমা হয়েছিল। আপনারা একটা ওয়েব সিরিজ করে সঠিক সংখ্যাটা দিতে পারবেন না যে এক্স্যাক্টলি কত লোক মারা গেছে, সৎ সাহসটা নেই। এটা এক। দুই, একটা সত্যি কথা সহজভাবে আমরা কেন স্বীকার করতে পারছি না যে 7,000 কোটি টাকা ইয়ারমার্ক হয়েছিল, সেই 7,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য নয়, অর্থাৎ পরিকাঠামো নয়, সেটা প্রচারে খরচা হয়েছিল। এবং প্রচারে খরচা হয়েছিল বলেই ডিউ ডিলিজেন্সটা করা হয়নি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এইটা আমার ডেটা নয়, সেই তুমি যদি পিআইবিতে যাও সেখানে গিয়ে দেখতে পাবে, সেখানে পার হেড মানে অ্যাকর্ডিং টু যোগী আদিত্যনাথ ওনার এস্টিমেশন ছিল 40 কোটি। যতগুলো বাথরুম এবং মহিলাদের মানে ড্রেস চেঞ্জের জায়গা যেটা অ্যালট করা হয়েছিল সেটা মেলাতে পারেনি, এটা যোগী আদিত্যনাথের নিজস্ব গভর্নমেন্টের, এবং সেটা ওয়েবসাইটে আছে, এবং এগুলো সবকটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল। আরে বাবা, সত্যিকে সত্যি বলতে, আরে পুণ্যার্জন করতে যাচ্ছেন, ধর্মের সামনে কি অন্তত সত্যি কথাটা বলুন। কংগ্রেস খুব খারাপ, কংগ্রেস সরকারে নেই, 11 বছর ধরে সরকারে আছেন। নেহেরুকে প্ল্যান চেক করে কেন আনতে হচ্ছে? 11 বছর কি খুব কম একটা প্ল্যান করবার জন্যে? আপনারা একটু আগে বলছিলেন 50,000 টাকা দিয়ে, এই সময় দাঁড়িয়ে আপনারা এক্স্যাক্টলি জানেন এয়ারপোর্টে কতগুলো মানে ইয়ের দাম কত ছিল? আপনারা জানেন টোল ট্যাক্সটাকে আপনারা প্রাইভেটাইজ করে দিয়েছেন, রাস্তা তৈরি হয়নি কিন্তু টোল তৈরি হয়েছে। 1 বছর 1 মাস আগে যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তখন একটা প্রশ্ন উঠেছিল, এমনকি শঙ্করাচার্যদের একাংশ তারাও এই প্রশ্ন তুলেছিলেন যে এটা কতটা একটা ধর্মীয় অনুষ্ঠান আছে আর কতটা একটা রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছে, এবং সেটা একদম লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে ইত্যাদি। এখানেও প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ধরনের প্রচার হয়েছে, যেভাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তারা গিয়ে নিত্য নৈমিত্তিক ডুবকি দিচ্ছেন এবং তারপর বিরাট একটা হাইপ তোলা হচ্ছে, এটা 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 কতটা সত্যি যে ধর্মীয় ভাবাবেগের কথা যেটা বলছেন নীলাদ্রিদা, ডেফিনেটলি এর যে মূলটা সেটা তো ধর্মীয় ভাবাবেগই, সেটা তো অবশ্যই, সেটা কেউ অস্বীকার করতে চাইছেন না, অস্বীকার করার কোনো মানে জায়গাই নেই, কিন্তু সেটাকে ছাপিয়ে কোথাও কি আসলে একটা ইভেন্টে পরিণত হচ্ছে? সম্বিত শুনতে পেলে? হ্যাঁ, ইভেন্টেই পরিণত হচ্ছে। দেখুন, আপনি যখন একটা সরকার চালাচ্ছেন তখন আপনাকে প্রশাসক হতে হবে, আপনাকে শুধুমাত্রই আপনার ভাবাবেগ দিয়েই চলতে হবে, সেটা হলে কিন্তু মুশকিল। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কেও মহরমের সময় দুর্গাপুজোর বিসর্জন নিয়ে তার কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়েছে, তার বিভিন্ন রকম ব্যাখ্যা হয়েছে, তার বিভিন্ন রকমের কারণ ছিল। কিন্তু আপনাকে প্রশাসক হয়ে উঠতে হবে তখনই যখন এই ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করছেন প্রশাসক হিসেবে, তখন আপনিও যদি ভাবাবেগে ভেসে যান বা আপনিও যদি চান যে আমার এতে রাজনৈতিকভাবে সুবিধা হবে, তাহলে মুশকিল, এবং সেই মুশকিলটাই এখানে হয়েছে। রাম মন্দিরের সময়ও কিন্তু একটা অ্যাপিল হয়েছিল রাজনৈতিকভাবে বা প্রশাসনিক স্তর থেকে অ্যাপিল করা হয়েছিল যে এই সময় সবাইকে রাম মন্দিরে অযোধ্যায় আসার দরকার নেই। আমি এখানে সম্বিত একটা কথা বলবো, তোমার নিশ্চয়ই মনে থাকবে বছর 10 আগের কথা, কলকাতা শহরের বুকে একটা বিরাট পুজো যেটা নিয়ে ভীষণভাবে হাইপ তোলা হয়েছিল যে সবচেয়ে বড় দুর্গা, এবং সেখানে এমন একটা স্ট্যাম্পেডের মতো সিচুয়েশন তৈরি হয়েছিল যে সেই পুজোটা বন্ধ করে দিতে হবে। এখানে প্রশ্ন, যখন আমার হাতে মানুষের সুরক্ষা এবং সেটা আমার প্রায়োরিটি, সেখানে দাঁড়িয়ে যে ধর্মীয় ভাবাবেগের দোহাই দিয়ে কোথাও যে সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না এবং সেখানে প্রয়োজন হলে কোথাও কোথাও রাস্তা টানতে হবে, সেখানে দাঁড়িয়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেও সেখানে মাইক নিয়ে ফোঁকা যাবে না যে শাহী স্নান শুরু হচ্ছেন, পুণ্য লাভের আশায় যান, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে? অ্যাবসলিউটলি। যে এবং যে মানুষকে বিপদের মুখে ঠেলে দিলে সেটাও তো পাপ, সেই পাপ কমবে দেওয়া হবে।
সেই পাপের কথা কেউ ভাবছেন না, বৃহত্তর পুণ্যের কথা ভাবছেন হয়তো, সে ঠিক আছে। কিন্তু যে কোনো প্রশাসনিক ব্যবস্থাতে এই ধরনের ক্রাউড ম্যানেজমেন্ট একটা সাধারণ মানুষ হিসেবে, বা আমরা যারা দেখেছি এই ধরনের ক্রাউড ম্যানেজমেন্ট করতে প্রশাসনিক কর্তাদের বা পুলিশ কর্তাদের, আমরা জানি যে তারা একটা বাফার রাখেন। আপনি যে কোনো স্টেডিয়ামে খেলা হলে আপনি দেখবেন যে কয়েক হাজার টিকিট বিক্রি করা হয় না, এবং কোনো কোনো জায়গায় যখন আপনি দেখবেন সভাস্থলের লোকজন ঢোকার চেষ্টা করছে তাদেরকে আটকে দেওয়া হয় সভাস্থলে যাতে না ঢোকে। তো সেই ব্যবস্থাগুলো আপনাকে নিতে হবে। আপনি শুধুমাত্র বিশ্বাসের দোহাই দিয়ে সবাইকে ওখানে যেতে উৎসাহিত করবেন কিন্তু আমি ক্রাউড সামলাতে পারবো না, সেটা অবশ্যই একটা পাপ একেবারে। এবং এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মহাকুম্ভ যেখানে সত্যি তো এত লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগ, মানুষের বিশ্বাস, সেখানে যাতে কোনো ছন্দপাতন না হয় সেটাই তো এক্সপেক্টেড। এবং প্রত্যেক পুণ্যার্থী ধর্মের কাছে তো কোনো উচ্চ নিচ ভেদ হয় না, বিত্তশালী বিত্তহীন তার ভেদ হয় না। সেখানে একজন ভিভিআইপির সুরক্ষা সেটাও যেমন জরুরি, একজন সাধারণ হরিপদ কেরানি যিনি পুণ্যের আশায় যাচ্ছেন তার সুরক্ষাটাও একই রকম জরুরি। আমরা শেষ করব, তার আগে দেখাবো যে একটু আগে আমরা যেটা খবর পেয়েছি, আরও একটা দুর্ভাগ্যজনক খবর। কুম্ভ স্নান সেরে শিলিগুড়িতে ফেরার পথে পাটনা একটি বাস দুর্ঘটনা ঘটেছে। বাস উল্টে গেছে। পাটনার 0 মাইলে হাইওয়ে পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা। প্রয়াগরাজ থেকে শিলিগুড়ির পথে এই বাসটি ফিরছিল এবং অন্তত 24 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উত্তর দিনাজপুরের ডালখোলার একজন বাসিন্দা, তাকে কলকাতায় আনা হচ্ছে। বাস কর্মীদের সঙ্গে যাত্রীদের বিবাদ চলছিল, তখনই নিয়ন্ত্রণ হারায় বাস, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 0 মাইলের কাছে বেশ কিছুক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে বাসটি। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।